সুপ্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান এসএটিভি সংবাদ। সঙ্গে আছি আমি মাহমুদ আল ফয়সাল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় সংস্কার ও ঐক্যমতের নির্বাচন, এবং এ বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে এই মুহূর্তে তিনজন অতিথি রয়েছেন। তবে শুরুতে যে কথা দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতন ঘটে এবং এর পরপরই নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এরই মধ্যে সেই সরকারের 5.5 মাস সময় অতিক্রম করল এবং এই 5.5 মাস সময়ে তারা বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছে। এরই মধ্যে সংবিধান, নির্বাচন সহ 4টি সংস্কার কমিশন তাদের প্রস্তাবনা সেটি প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছে এবং নিজেরাও তা নিয়ে গণমাধ্যমে কথাবার্তা বলেছেন। এইসব সংস্কার যে প্রস্তাবনা তারা উত্থাপন করেছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার পাশাপাশি কিন্তু সমালোচনাও হচ্ছে। এই সংস্কার প্রস্তাবের পথ পরিক্রমায় দেশ কোন পথে যাচ্ছে? ঐক্যমতের নির্বাচন কি হবে, নাকি এই ক্ষেত্রেও কোনো বাদ প্রতিবাদের মুখোমুখি হতে হবে? এসব বিষয় নিয়ে কি ভাবছেন আমাদের আলোচকরা, শুনবো তাদের কথা। তার আগে সবার সঙ্গে পরিচিত হই। আমার ঠিক ডানে রয়েছেন প্রফেসর ডক্টর আতাউর রহমান, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী। আমার বামে রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি এবং সাবেক বিশিষ্ট ছাত্রনেতা। ও পাশে রয়েছেন বাম পাশের ওই দিকে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যিনি এবি পার্টির নতুন নির্বাচিত সাধারণ সম্পাদক। আরেকজন অতিথি আমাদের সঙ্গে এসে অনুষ্ঠান চলাকালে যোগ দেবেন আশা করছি, এবং তিনি আসার পর তাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমরা আলোচনা শুরু করব ব্যারিস্টার ফুয়াদ আপনাকে দিয়ে। সংস্কার প্রস্তাব উত্থাপিত হয়েছে এবং কি আছে নিশ্চয়ই এরই মধ্যে আপনিও জেনে গেছেন। সংবিধান সংস্কার প্রস্তাব, অনেকগুলো মৌলিক বিষয়ের সেখানে পরিবর্তনের বিষয়টি আছে। এই যে মানে দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার মেয়াদ 4 বছর, কিংবা আমরা যদি মনে করি যে 21 বছরে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার বিষয়টি, আবার কিছু সেটা হয়েছে মূলনীতিতেও পরিবর্তনের প্রস্তাবনা এসছে। সার্বিকভাবে এই সংস্কার প্রস্তাবকে, বিশেষ করে সংবিধান সংস্কার প্রস্তাবকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ইতিহাসে কমিশন করা এবং সেই কমিশনের প্রতিবেদন আলোর মুখ দেখার যে ইতিহাস, সেটা আসলে খুব ভালো অভিজ্ঞতা না আমাদের জন্য। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটাকে ধারণ করে তারা কমিশন করেছেন। কমিশনের প্রতিবেদন তারা ইতিমধ্যে পাবলিক করে দিয়েছেন ওয়েবসাইটের মধ্য দিয়ে, এবং সেটা নিয়ে তর্কটা উঠছে। তো সেটা একটা বড় আলোচনার জায়গা। 1/11-এর সময় কিন্তু আমরা প্রচুর সংস্কার রিফর্ম নিয়ে প্রচুর শব্দযুগল দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি রিফর্ম কী জিনিস, কী হওয়া উচিত, কিভাবে হওয়া উচিত, তার কোনো কিছু কিন্তু আমরা তখন আলোর মুখ দেখতে পাইনি। তো সেই জায়গা থেকে আমরা বোধ করছি যে একটা বড় রূপান্তর হয়ে গেছে বাংলাদেশে, যেটা বারবার আমরা বাংলাদেশ 2 আকারে বলছি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি। এবং যেহেতু এটা পাবলিক ডকুমেন্ট হয়ে গেছে, আপনার ফর পস্টারিটি, উত্তর প্রজন্মের কাছে কিন্তু আমাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হয়ে গেছে। ফিউচারে যারা ক্ষমতায় আসবেন তারা যদি নিজেরা ভালো গভর্ন না করেন এবং এই সংস্কারের সুপারিশমালাগুলোও যদি আমলে না নেন, তাহলে কিন্তু জনগণ তাদের কাছে জবাবদিহিতা চাইবে, এবং এই চাওয়ার কালচারটা খুব সহজে থামবে বলে আমি মনে করছি না। পার্টিকুলারলি সংবিধান সংস্কারের ব্যাপারে যেটা আসছে, আমার মনে হয় যে তারা শুরু করেছে নাম পরিবর্তনের ব্যাপারটা দিয়ে, যে রিপাবলিককে আমরা কি অর্থে বলবো। আমরাও এটা নিয়ে 2-1বার কথা বলেছি। গণপ্রজাতন্ত্র বললে কি আসলে নাগরিককে ছোট করা হয় কিনা, এটার একটা তর্ক আছে যে আসলে তো দেশে তো এখন রাজা প্রজার সম্পর্ক নাই, তাহলে কি নাগরিকদেরকে আন্ডারমাইন করা হয় কিনা এই নামের মধ্য দিয়ে। আবার এটাও তো আছে যে আপনার ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে যে জাতিরাষ্ট্রের ধারণাটা তৈরি হয়েছে যে এটা রাজার রাষ্ট্র না, বরং যারা প্রজা, যারা কর দেন তাদের রাষ্ট্র। অত প্রজারা মিলে এই রাষ্ট্রটা বানিয়েছে। ডেমোক্রেসি মানেও তো তাই,
যে মানুষের, সাধারণ মানুষের আইন, সাধারণ মানুষের পদ্ধতি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটা বলতেও খুব বেশি মানে ঝামেলা আমি দেখতে পাচ্ছি না আর কি, যে গণপ্রজাতন্ত্র থাকলো অথবা জনতান্ত্রিক রাষ্ট্র হোক, নাগরিকতান্ত্রিক রাষ্ট্র হোক, মৌলিক মোটা দাগে এখানে খুব বেশি মেক সেন্স করবে না। এসেন্স হচ্ছে যে একটা রাষ্ট্রের গভর্নেন্স, একটা রাষ্ট্রের নাগরিক সত্তা কিভাবে ওয়ার্ক করে, একটা রাষ্ট্র তার নেতা কিভাবে নির্বাচন করে, এগুলো হলো এসেন্সের ব্যাপার। দ্বিতীয় একটা প্রস্তাবনা তারা দিয়েছে, সেটা হচ্ছে মৌলিক যে নীতিমালা আছে রাষ্ট্র পরিচালনার, সেখানে ৭২-এর সংবিধানের 4টা নীতিমালা ছিল, এই 4টা নীতিমালা আসলে প্রবলেম্যাটিক ছিল। প্রবলেম্যাটিক বিভিন্ন কারণে। ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের কোনো ইলেকশন ম্যানিফেস্টোতে এটার ম্যান্ডেট নেওয়া হয় নাই। ৭০-এর নির্বাচনের সময় আওয়ামী লীগের যে গঠনতন্ত্র ছিল, সেই গঠনতন্ত্র এই চাল মূলনীতির কথা কোথাও লেখা ছিল না। ৭১-এ আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেটা ১৭ই এপ্রিল পাঠ করা হয়েছে, সেই ঘোষণাপত্রেও এই 4 মূলনীতির কথা কোথাও লেখা নাই। তাহলে অবভিয়াস কোয়েশ্চেন হচ্ছে যে ৭২-এর সংবিধানে এই 4টা মূলনীতি যে আসলো, এটা কোত্থেকে আসলো, এটার ম্যান্ডেট কোথায়? কারণ ৭২-এর সংবিধান সেলফ এ ডিফেক্টিভ কনস্টিটিউশন, যেটার আগে পরের কোনো ম্যান্ডেট নাই। তাহলে সেই জায়গাতে একটা ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের ভিত্তিতে যে 4টা মূলনীতি চাপিয়ে দেওয়া হয়েছে, এইটা প্রবলেম্যাটিক। এবং এই 4টা মূলনীতি কিন্তু আমাদের রাষ্ট্রে অনেক প্রবলেম, কনসিকুয়েন্সিয়াল ক্রাইসিস তৈরি করেছে। ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা কী হবে, সেই সংকট কিন্তু আমরা রাষ্ট্রে দেখেছি। যে সাডেনলি ৭২ সালে বাংলাদেশ বেতারে, বাংলাদেশ টেলিভিশনে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেল, নজরুলের গান, ফররুকের কবিতা আবৃত্তি বন্ধ হয়ে গেল। বাংলাদেশ বেতারে কবি ফররুক আহমেদ চাকরি করতেন, তার চাকরি চলে গেল, কারণ তিনি ইসলামিক ধারার অনেক কবিতা লিখতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে আপনার কোরআনের একটা আয়াত লেখা ছিল যে পড়ো তোমার প্রভুর নামে, সেই জায়গাটা আপনার অমিট করে দিল। তারপরে সলিমুল্লাহ হলের নামের সাথে স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছিল, মুসলিম শব্দটা কেটে দিল। জিন্নার নামে হল ছিল, আল্লামা ইকবালের নামে হল ছিল। জিন্না তো মারা গেছেন পাকিস্তান মানে 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 বাংলাদেশ হওয়ার বহু আগে, আল্লামা ইকবাল পাকিস্তান হওয়ারও আগে মারা গেছেন। ৭১ সালের সাথে ওনাদের কী সম্পর্ক সেটা তো আমরা জানি না, বাদ দিয়ে দিল। কাজী নজরুল ইসলাম যে কলেজ, এই কলেজের ইসলাম শব্দটা মানে বাদ দিয়ে দিল। তাহলে এই যে রেপারকেশনগুলো আমরা দেখলাম আপনার, যে ধর্মনিরপেক্ষতাবাদের অর্থ সমাজে কিভাবে ট্রান্সলেটেড হয়েছে ৭২ থেকে ৭৫-এ, সেটার কনসিকুয়েন্সেই কিন্তু যে রিয়াকশন, সেই রিয়াকশনটা 5th অ্যামেন্ডমেন্টে অ্যাকোমোডেট করতে হয়েছে, যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস আকারে। এবং সেইটার এক্সটেনশনে এরশাদ এসে আপনার 8th অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে ইসলাম ধর্মকে রাষ্ট্রধর্ম করলো। ৮৮-তে এটা করবার পরে ৮৯-তে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তৈরি হয়েছে ওটার রিয়াকশনে, যে তাহলে কি আমরা বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন? তাহলে দেখেন যে আপনি যদি কনসালটেশন ছাড়া একটা আইডিয়াকে, একটা প্রিন্সিপালকে অ্যাকোমোডেট করেন, এটার ধারাবাহিক রেজাল্ট কি হইতে পারে একটার সাথে আরেকটা। ৮৮ সালে রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার আগে কি আমরা মুসলমান ছিলাম না? ৮৮-র পরে কি আমরা এখন ভালো মুসলমান হইছি? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হই, চুরি ডাকাতি বদমাইশি ধর্ষণ, হেন কোনো গুনার কাজ নাই যা দাড়িওয়ালা টুপিওয়ালারা মুসলমানের বাচ্চারা এই দেশে করে না। তাহলে আমরা ভালো মুসলমান তো হই নাই। তাহলে বিসমিল্লাহ লেখা থাকলে আমি ভালো মুসলমান হব, রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে আমি ভালো মুসলমান হব, এইটা যেমন সত্য না, ধর্মনিরপেক্ষতাবাদ থাকলেই রাষ্ট্র তার সকল নাগরিকের অধিকার সমুন্নত করতে পারবে, তাও তো সঠিক না। এই ধর্মনিরপেক্ষতাবাদ যারা দিয়েছেন তারাই তো বাকশাল কায়েম করেছেন, তারাই তো গত 16 বছরের ফ্যাসিবাদ কায়েম করেছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। বাংলাদেশে প্রত্যেকটা গবেষণায়, ইভেন আবুল বারাকারের মতো একটা ফ্রড করাপ্ট আওয়ামী ধান্দাবাজ গবেষক, সেও দেখাইছে যে অধিকাংশ হিন্দুদের জমি দখল হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা এবং আওয়ামী লীগের রেজিমের সময়টাতে। তাহলে ধর্মনিরপেক্ষতাবাদ তো আমাদের মাইনরিটিকে প্রোটেকশন দিতে পারে নাই। তাহলে বাঙালি জাতীয়তাবাদ আর একটা প্রবলেম্যাটিক জায়গা। যুদ্ধ তো শুধু বাঙালিরা করে নাই, অবাঙালিরাও তো করেছে। উর্দুভাষী ভারতীয় মুসলমান যারা এসেছিলেন মহাজির 47-এ, তারাও তো যুদ্ধ করেছে 71-এ। তাহলে সে কি রাষ্ট্রের অংশ ছিল না? তাহলে বাঙালি জাতীয়তাবাদ লাগানোর মধ্য দিয়ে আমরা রাষ্ট্র আকারে শান্তি বাহিনী তৈরি করতে বাধ্য করলাম, কারণ জনসংহতি সমিতি এই চাকমাদের একটা বিশাল গ্রুপ যুদ্ধ করেছে। সাডেনলি সে ফিল করছে যে রাষ্ট্রের জন্য আমি লড়াই করলাম, সেই রাষ্ট্র এখন আমাকে নাগরিক মনে করে না। তাহলে এই যে মূলনীতিগুলো ছিল সেগুলো প্রবলেম্যাটিক ছিল,
গণতন্ত্র রেখেছে, আবার সমাজতন্ত্র রেখেছে। দুইটাতে একটার সাথে আরেকটা যায় না। তো সেই বাস্তবতায় যে তার 5টা মূলনীতি তারা প্রস্তাব করেছে, আমি বিশ্বাস করি এটা অনেক বেশি অ্যাকোমোডেটিভ। যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার আমাদের ঘোষণাপত্রে ছিল। বাঙালি জাতীয়তাবাদের একটা ফ্যাসিস্ট আইডিয়া থেকে বহুত্ববাদের ধারণা দিয়েছে। আর গত 16 বছর এবং আওয়ামী লীগের বাকশালের রেজিমে আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত হয়েছি। পার্লামেন্ট এবং ওই দ্বিকক্ষ আইনসভা এবং ওই যে 21 বছরের যে প্রার্থিতার বিষয়টি এ নিয়ে আমরা পরে আলোচনা করব। হ্যাঁ, আসবো আপনার কাছে প্রফেসর আতাউর রহমান, আপনার কাছে আলোচনা এই যে মানে মূল নীতির যে বিষয়টি ব্যারিস্টার ফুয়াদ উত্থাপন করলেন এবং তিনি যে পরিবর্তনের কথা, মানে একদম মূল বিষয়বস্তুতে যে পরিবর্তন, গণপ্রজাতন্ত্রী, তার আলোকে যে বিষয়টি তিনি উত্থাপন করলেন, আপনি কি বলবেন? তাত্ত্বিক দিক থেকে আমি বলবো যে যে কোনো কনস্টিটিউশন অফ এ নেশন, একটা জাতির মূল্যবোধ এবং তার নীতিমালা এর স্পষ্টতা থাকা উচিত বলে আমি মনে করি। যে এই জাতি কি রিপ্রেজেন্ট করে, এর কি মূল্য বহন করে, সুতরাং এটা একটা। আরেকটা দিক হলো যে ইট ইজ এ সিম্বলিক ভ্যালুস, এবং এতে হয় কি মানুষের যে একাত্মতা বোধ, যে ওয়াননেস অফ এ নেশন ক্যান বি ভেরি ডাইভার্স। আমরা বলি ইভেন দ্য স্টেট ইজ এ কনসেপচুয়াল আইডিয়া, এ কমিউনিটি। ইফ আই ফিল দ্যাট I don't belong to this Bangladesh state. Like আমরা প্রিভিয়াসলি দেখেন 15 বছর আমার মনে হয়েছে যে I don't belong to Bangladesh, you see, because I didn't feel home. I think it seems to be de-emphasized. আমাদের ভোটের অধিকার ছিল না, আমাদের স্বাধীনতা ছিল না। সুতরাং এটা একটা কমিউনিটি মিনস ফিলিংস, you see. সুতরাং সেখানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি স্বাধীনতার পরে যেভাবে তড়িঘড়ি করে অথবা ডিকটেশন অফ অ্যানাদার নেশন বা অ্যানাদার কালচার যেভাবে এটা প্রথিত হয়েছিল, আমি মনে করি দিস ইজ দ্য টাইম টু রিভাইজ। সুতরাং এটা প্রত্যেক বাংলাদেশিদের জন্য। আপনি কি মনে করেন এটা সংস্কার নাকি এটা নতুন করে করার? এটা হচ্ছে ফান্ডামেন্টাল চেঞ্জ, এটা হচ্ছে চেঞ্জ দরকার। সংস্কার কিনা আমি জানি না, সংস্কার বলে তো বাংলা বলে কিছু নাই। রিফর্মস ডাজ নট মিন, রিফর্মসের যে স্কেল এটা অনেক বেশি। ডিপ রিফর্মস হতে পারে, শ্যালো রিফর্মস হতে পারে। সুতরাং বাট দিস টাচেস দ্য ফান্ডামেন্টাল স্প্রিং অফ এ নেশন, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং যেটা আমি বলতে চাচ্ছি, যেটা ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দরভাবে বলেছেন, যে আমাদের ধরেন এই যে আমি যেহেতু মিডল ইস্টে ছিলাম, ওদের একটা সাংঘাতিক যে আই এম এ প্যালেস্টিনিয়ান, দে ফট ফর দ্য নেশন, রাইট অর রং, you see. I am a Syrian, I am an Egyptian, even they're all Arabs, they speak Arabic, but then সুতরাং এই যে কথাটা বের করছিল আগে যে বাঙালি মানে হচ্ছে বাংলা বলে আমরা সব এক জাতি, দিস মিসনোমার, দিস রং। সুতরাং এইখানে আমি মনে করি যে এটাকে রেকটিফাই করা দরকার আছে, বিকজ ইফ ইউ থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য সেকেন্ড রিপাবলিক অফ এ নেশন, আমরা সেটা সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠিত করলাম, এটা আপনি যেভাবেই দেন। এই জন্য ইশতেহারটা আমার খুব, যদিও এটা যদি আসতে পারে এই ইশতেহারটা সুন্দরভাবে, আমি মনে করি দিস ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন, এটা যুগান্তকারী ভূমিকা পালন করবে। দ্য সেকেন্ড থিং আই থিঙ্ক ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দরভাবে বলছে, দ্যাট দ্য কনস্টিটিউশন রিফ্লেক্টস নট অনলি দ্য মাইন্ড অফ এ নেশন, অলসো ফান্ডামেন্টাল লজ থ্রু হুইচ দ্য নেশন ক্যান বি গভর্ন। সেটা হলো মেইন, ওটা হলো লিগ্যাল প্রসেস। সো কনস্টিটিউশন আমরা বলি, আমাদের এক স্যার খুব সুন্দর করে বলেছেন, ইটস এ বিগ ল, বিগ এল, বাকি লসগুলো স্মল এল। সো ইউ ক্যানট চেঞ্জ এভরিডে কনস্টিটিউশন, দিস ইজ ভেরি ব্যাড। তার মানে আপনি এভরিডে ইউর আইডেন্টিটি ইউ আর চেঞ্জিং, এবং বাংলাদেশে সেটাই হয়েছে। যে যখন বিশেষ করে এই যে বিগত পতিত সরকার যেভাবে চেঞ্জ করছে, তাতে মনে হয় উই নেভার এক্সিস্টেড। দ্য নেশন সে আদার পার্টগুলো কেন এক্সিস্ট করে না, এককভাবে কনস্টিটিউশন সব চেঞ্জ করে ফেলছে, মূল্যবোধগুলো পরিবর্তন করছে। সিম্বলিক, যেমন একটা কথা বলি আমরা সবসময়, এই যে ধরেন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ অ্যাওয়ার্ড ইউএসএ দেয়, এটা মানে কি? এটা মানে হচ্ছে যে রাষ্ট্রের ক্ষমতা আছে তোমাকে সিম্বলিক ভ্যালু দেওয়া, মানুষকে অনার দেওয়া। সেই অনারটা কি দিচ্ছেন আপনি?
যে সমস্ত লোককে বিগত 15 বছর যদি আপনি করেন, কাদেরকে অনার দেওয়া হয়েছে। সুতরাং এইখানে ওই সিম্বলিকগুলো দরকার। আরেকটা হলো, আমি মনে করি যে সেই পরিপ্রেক্ষিতে আর একটু পরে বলবো যে এই যে ডকুমেন্টগুলো করেছে, আমি মনে করি আপনি যেটা বলছেন যুগান্তকারী, আমি বলি যে ইটস এ গ্রেট মাইলস্টোন অফ আওয়ার নেশন। যদি হিস্ট্রি লেখা হয়, ইট উইল বি কারণ আমরা কখনোই সমন্বিতভাবে এই রিফর্মসগুলোর একটা ধারণা যে কী রিফর্মস হবে, নট অনলি ইন ম্যাথোডোলজিক্যালি দিস ইজ ভেরি সাউন্ড। আমি যেটা দেখলাম 1 লক্ষ লোকের মতামত নেওয়া হয়েছে, বিভিন্ন গ্রুপস, পলিটিক্যাল পার্টিস, তাদের মতামত নেওয়া হয়েছে, এবং এখন নতুনভাবে করা হবে। আচ্ছা, দিস ওয়ান্ডারফুল প্রসেস অফ মানে রিকনসিলিয়েশন করা, যে কে কী বলতে চায়। সুতরাং আমি মনে করি দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড থিং যেটা আমি বলি, আমরা পলিটিক্সের যেটা বলি যে ওয়ান ইজ দ্য রিয়েলম অফ পসিবিলিটি, হোয়াট ইজ পসিবল অ্যান্ড হোয়াট ইজ প্র্যাকটিকেবল। এইটা চুজ করার ক্ষমতা রাজনীতিবিদদের আছে। সো দে উইল চুজ যে কোনটা আমরা ফিউচারের জন্য রাখবো, কোনটা এখনই করব। আগামী মাস থেকে তাদের সঙ্গে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা হবে, এবং সেই সিরিজ অব আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো, সেই প্রত্যাশা করি। সুপ্রিয় দর্শক, আমাদের চতুর্থ যে অতিথি যিনি আসবার কথা ছিল, এরই মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন ডাক্তার জায়েদুর রহমান। তিনি রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে শামসুজ্জামান দুদু, এই যে সংবিধান যে সংস্কারের যে প্রস্তাব, তার মূল নীতিতে সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার 3 জন বিজ্ঞ আলোচক, বিশেষ করে আমার একজন শিক্ষক এখানে উপস্থিত আছেন, আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রশ্ন হচ্ছে যে এই যে সুপারিশ, মানে একটি গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে, এটা আমার মনে হয় চমৎকার একটা ব্যাপার। কিন্তু এই বিষয়টি কোন জায়গায় যাবে, এই কিছু সেটেল বিষয় আছে। আমি ধারাবাহিকভাবে যদি আলোচনা সংক্ষেপও নিয়ে আসি, একসময় মনে করা হয়েছিল ব্রিটিশ ভারতে, মুসলমানরা এই অঞ্চলে, যে ইসলামিক একটি রাষ্ট্র হলে পরে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, যার প্রেক্ষিতে পাকিস্তান হয়েছিল। ব্রিটিশ ভারতে যে আন্দোলন, সেই আন্দোলনে এতদিন চলে, এই ধারণাটা খুব স্পষ্ট যে পাকিস্তান অর্জনের মধ্য দিয়ে একটা কিছু হবে, এবং পাকিস্তান হয়েছিল। 24 বছরের মধ্যে আমাদের অনুভব করেছিলাম যে এটি মীমাংসা হয়নি। তারপরে 71, এই 71-এ যে এক সাগরের রক্তের একটা ব্যাপার আছে স্বাধীনতার সংগ্রামে, তার আগেও 24 বছরের আন্দোলন আছে, এবং যে আবেগ, যে স্বপ্ন আমাদের ভিতর কাজ করেছে, সেটাকে আপনি পাশ কাটানোর কোনো সুযোগ নাই। এই ধারাবাহিকতায় আপনি 53 বছর, অর্থাৎ ইসলামে যে সিল দেওয়া কাজ করে নাই। তারপরেই যে সংবিধান, 4টি মূল নীতি, এটা 3.5 বছরের ভিতরে দেখা গেছে যে এক সাগর রক্তের যে দাবিদার আমরা, সেই লিডারশিপ একেবারে উত্তর থেকে দক্ষিণে গিয়ে জাম করছে। অর্থাৎ এখানে সংসদীয় প্রেসিডেন্সিয়াল কোনো ব্যবস্থায় কাজ করেনি, একেবারে স্বৈরতান্ত্রিক একদলীয় ব্যবস্থা কাজ করেছে, যার প্রেক্ষিতে খুব কম সময়ের ভিতরে রক্ষী বাহিনী তৈরি হয়েছে, বিরোধী দলের প্রায় 40-50 হাজার নেতাকর্মী হত্যা করা হয়েছে, দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। কিন্তু সিলে ছিল কিন্তু জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। এবং এই জাতা সমাজতন্ত্র না, মুজিববাদী সমাজতন্ত্র, মানে একেবারে বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। আর যিনি আমাদের নেতা ছিলেন, একদিক থেকে বলতে হবে তার কণ্ঠস্বর ভালো ছিল, উঁচু লম্বাই ছিলেন, ভঙ্গিও ছিলেন খুব ভালো, কিন্তু কাজের কাজ আছে, যা বলছেন ঠিক তার উল্টোটা করছেন। আমি এটা কেন উল্লেখ করছি এখানে, কথাগুলো খারাপ ছিল না, যে মূলনীতি, ওই যে ঘটনা এক সাগর রক্তের বিনিময়ে অর্জন, সেটা আমরা যে কোনোভাবেও ধরে রাখা সম্ভব হয় নাই।
ন্যূনতম গণতন্ত্র যেটা, সেটা হচ্ছে একটি সাধারণ নির্বাচনে মানুষের ভোট অধিকার। সেটা 73-তে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। প্রথম নির্বাচন, এক সাগরের রক্তের বিনিময়ে 2 বছরের মধ্যে নির্বাচন। এই নির্বাচন হিসেবে গ্রহণযোগ্যতা পায় না। এই যে শুরু হয়ে গেল, এর মধ্যে কিছু কিছু সময় ঝলকানি আমরা দেখছি গণতন্ত্রে, একেবারে ঝলকানি নাই। 90-এর গণঅভ্যুত্থান আছে, সর্বশেষ আমাদের 24-এর যে ছাত্র জনতার জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এর পিছনে আবার 16-17 বছর একটা কাহিনী আছে। সেটি আবার এই 1 মাসের ঘটনার অনেকেই অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না, যে কারণে 16 বছরের সঙ্গে 1 মাসের একটা ব্যাপার আছে, কখনো কখনো মুখোমুখি হয়ে যাচ্ছে। তা আমার কাছে যেটা মনে হয়, আমার প্রিয় শিক্ষক আমাদের ফুয়াদ সাহেব যে কথাটা বললেন, সেটি হচ্ছে আমরা যেখানে যে সংস্কার করি না কেন, যাই বলি না কেন, শুধু গণতন্ত্রে ফিরতে পারবো কিনা, তাহলে ধর্মনিরপেক্ষতা দরকার হয় না, তাহলে সমাজতন্ত্রেরও দরকার হয় না, তাহলে মোটা দাগে যেসব কথাবার্তা, এটা কোনোটাই দরকার হয় না গণতন্ত্রে। এই যে এখন আমার কাছে মাঝে মাঝে মনে হয়, সাবেক ছাত্রনেতা, এখন পলিটিশিয়ান, শেষের দিকে বয়স, এই সব দেখে টেকে মনে হচ্ছে মূল কাজ থেকে আমরা কি করে দূরে সরে যাব। যেমন পাকিস্তানিরা 24 বছরও আমাদের একটা সাধারণ নির্বাচন দিতে চায়নি, দিলেও সেটা গ্রহণ করতে চায় না। এখন যেন নির্বাচন থেকে কি করে সরব, খুব সাধারণ ব্যাপার, কিন্তু 16 বছর একটা ভালো নির্বাচন হয় নাই। তা এখন সুযোগ পাওয়ার পরেও আমি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি না। সংস্কার আসছে, তারপরে কি গণপ্রজাতন্ত্রী রাখবো না জনগণতান্ত্রিক করব, এগুলো নিয়ে খুব সিরিয়াস। এবং আমার জানি না যে যেসব কবিরা আছে এটা নিয়ে আবার তারা কাব্য রচনা করবেন কিনা, করতে পারে, কিন্তু নির্বাচন থেকে দৃষ্টিটা অন্য দিকে নিয়ে যাওয়ার, যদি কেউ বলে আমরা ভাই ওইটার জন্যই তো সংস্কার করছে, তা আমার কাছে একটা সন্দেহ দৃষ্টি হয় যে ওই জায়গা থেকে একটু দৃষ্টিটা ভিন্ন জায়গা যাচ্ছে। ওই জায়গাটায় গেলে সব সংস্কার গ্রহণযোগ্য, সব ভবিষ্যৎ উজ্জ্বল, কিন্তু ওই জায়গাতে সরে যত যাই করি না কেন কোনো কাজে আসবে না। অর্থাৎ সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আগে, অর্থাৎ ভোটের দিকে আগে ফিরতে হবে। জি, ফিরবো আপনার কাছে আবার। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে তো স্বাগত জানিয়েছি আগেই, এবং আমরা আলোচনা শুরু করেছি সাংবিধানিক সংস্কারের যে বিষয়, মূল নীতি, এবং সেটা হচ্ছে নামকরণের যে পরিবর্তনের বিষয়টা, জি, কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমি ধারণা করি আমার আগে 3 জন যে অসাধারণ বক্তা আছেন সবই বলে ফেলেছেন, আমি শুনতেও পারিনি, একটু আসতে দেরি হয়েছে। আমার অপিনিয়নটা বলি, সেটা হচ্ছে মূলনীতির যে পরিবর্তন হয়েছে, 2-1টাকে আমাদের একটু হয়তো রিডান্ডেন্ট মনে হতে পারে, কিন্তু পরিবর্তনটাকে আমার কাছে ভালো লাগছে। যেমন সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, আমাদের যে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল, ওখানে আমাদের নিশ্চয়ই স্মরণ আছে যে ওখানে আমরা অনেকগুলো এবং দিয়ে যেহেতুগুলো কি ছিল, আমাদের উপরে কি হয়েছে, আমরা এস্টাবলিশ করতে চেয়েছি যে আমরা আসলে একটা স্বাধীন দেশ চাই নাই। আমাদের প্রক্লেমেশনে ছিল, নির্বাচন হয়েছিল, জিতেছি, ক্ষমতা দাও নাই, তারপরে তুমি আমার সাথে আলোচনা করলা, বিট্রে করলা, আক্রমণ করলা, হত্যা করলা, এবং তারপর আমরা বাংলাদেশের মানুষ, জনগণ একটা রাষ্ট্র চাইলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এই রাষ্ট্রটা তৈরি করতে চাইলাম। সো এটা আমাদের মূলনীতির মধ্যে ইনক্লুডেড ইজ ফাইন। এবং গণতন্ত্র আমাদের আসলে আরও বেসিক স্ট্রাকচারের মধ্যে আছে। আর যোগ হলো বহুত্ববাদ সাথে। আমার কাছে মনে হয় গণতন্ত্র থাকলে, যে ধর্মনিরপেক্ষতা বাদ পড়েছে বলে কেউ বলছেন, আমার মনে হয় গণতন্ত্র যদি শব্দটা ইটসেলফ ইজ এনাফ। ইভেন বহুত্ববাদও আর গণতন্ত্রের সাথে আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। গণতন্ত্র মানেই এর মধ্যে বহুত্ববাদ ইনক্লুডেড আছে। বরং এই শব্দটা কিছুটা ডিবেট দেখলাম কোনো জায়গায় তৈরি করছে, কেউ এটাকে অন্যভাবে, বহুত্ববাদকে কোনোভাবে ইন্টারপ্রেট করার চেষ্টা করছেন। বাট ওভারঅল এই 5টা নিয়ে আমার কোনো আপত্তি নেই, এবং ধর্মনিরপেক্ষতা বাদ যাওয়া নিয়ে যে শোরগোল করার চেষ্টা করা হচ্ছিল, সেটাকেও আমি একেবারে প্রয়োজন মনে করি। এটা আমরা আগেও বলেছি যে গণতন্ত্র থাকলে ধর্মনিরপেক্ষতা আসলে অটোমেটিক। ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে একটা রাষ্ট্রের দৃষ্টিতে প্রত্যেকটা ধর্ম ইকুয়াল রাইটের প্রতি এন্টাইটেলড হবে, এবং প্রত্যেকটা ধর্ম অনুসারী মানুষজন তার ধর্ম অনুসরণে যা যায়, এটা গণতন্ত্রের মধ্যেই বিল্ট ইন আছে। আর নামের ক্ষেত্রে এটা দীর্ঘদিনের আলোচনা, অনেক কিছু পাল্টে যাবে তা না। তারপর আমরা যে একটা প্রজা গন্ধ ছিল, একটা প্রজা বললে একটা সম্রাজ্ঞী এখানে এসে শাসন করবেন, এই ধরনের একটা বোধ ছিল, সেটা থেকে মুক্ত হওয়া গেছে। আমি এটা খুব অনেক র্যাডিক্যাল কিছু তাও বলছি না, এটা থাকাতেও যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল তাও না, কিন্তু চেঞ্জ হওয়াটা ইজ পজিটিভ আমি মনে করি।
আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, আমার ফুয়াদ ভাইয়ের সাথে আমরা আগে এই সংবিধান নিয়ে অনেক প্রোগ্রাম করেছি, আমরা একটা জায়গায় সম্ভবত দুজনই খুব একমত আছি, আমি অন্য দুজন কি বলেছেন জানি না, মানে আমরা সংবিধান সংশোধন বা আইন যাই করি না কেন দিনের শেষে আসলে আমাদের ইচ্ছেটা কি, আমরা খুব সুন্দর মতো লিখে টিখে ফেললাম, আমরা যদি লিখলাম এখন জনগণতন্ত্রী বাংলাদেশ, কিন্তু এসে আরেকজন সম্রাট বা সম্রাজ্ঞী হওয়ার চেষ্টা করলেন, হয়ে গেলেন শেখ হাসিনার মতো, তো এই লেখাটা তো তাকে ঠেকাচ্ছে না, জনগণও আসলে নাগরিক হয়ে উঠছে না। সুতরাং সব কিছুর ওপরে আসলে শেষ পর্যন্ত যে আমরা সবাই মিলে, আমরা নাগরিকরা তো আছি, যারা এখানে রাজনৈতিক দল আছেন, যারা ক্ষমতায় আসবেন, তারা সবাই এই রাষ্ট্রটাকে গণতান্ত্রিক হিসাবে তৈরি করতে চান কিনা, সেটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। আমাদের এই আলোচনা চলবে, একটা বিরতির পরে এসে আবার আপনাদেরকে শুনবো। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি মাত্র 2 মিনিটের বিরতি, ফিরবো এক্ষুনি, আশা করি সঙ্গেই থাকবেন। হ্যালো, প্রশ্ন জবাব দিয়ে কুলাইতে পারতেছি না, এখন যদি আবার আপনার করে খাওয়াই ব্যাপার না, আমরা এটা গোপন রাখবো। আমার বেশি কিছু লাগে না, হালকা একটা ভাজি, একটা গরুর মাংস, ভাত। আর যদি কাচ্চিও খাওয়ান তাতে আপত্তি নাই, এরকম আর না না, কাচ্চি কুচ্চি দরকার নেই, কাচ্চি এখন গরুর মতোই হয়ে গেছে। ও ডাল লাগবে, আমি ডাল ছাড়া খেতে পারি। ঠিক আছে, সমস্যা নাই। গুড চয়েস। সায়ামের উল্টো দিকে কিন্তু ডাল এবং গরুর মাংস ওই নোয়াখালী হোটেলটাই খুব ভালো, আপনার অফিসের ঠিক উল্টো দিকে, 71-এর ঠিক পেছনে, 71-এর ঠিক ভাত পেছনে। খাই না তো এই জন্য টেস্ট করা হয়নি আর ও কি। আমি তো ভীষণ ভেতর, আমি ভাত ছাড়া আমার হয়ই না, আমি কাচ্চিটা আমি বিপদে পড়ে ভাত খাই আর কি, প্লেন ভাত লাগবে। বাট সেই তুলনায় কিন্তু আপনার বডি ইয়ে করে না, আমি কোয়ান্টিটি খুব বেশি খাই ভেতর না। টাইপের না, কিন্তু ওই পরিমাণ কম খাইলেই হলো। হ্যাঁ পরিমাণ, কিন্তু আমার ভাত খাইতে হবে আর কি। খাইতে হবে। ইসলাম ভাই, ওকে। বিরতির পর আবার ফিরে এলাম এসএটিভি সংলাপে, সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় সংস্কার ও ঐক্যমতের নির্বাচন, এবং বিরতির আগে আমরা সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা করছিলাম, তার মূলনীতি এবং মৌলিক যে পরিবর্তনের যে বিষয়গুলো আছে। আমরা মনে হয় যে এখন একটু আলোচনা করি। ব্যারিস্টার ফুয়াদ, আবারও আপনাকে দিয়েই শুরু করি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মেয়াদ হচ্ছে 4 বছর, 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, এবং নিম্নকক্ষে 10% আসনে তরুণ তরুণী। আর সবচেয়ে যে বিষয়টি মানে ব্যাপক আলোচনায় রয়েছে সেটি হচ্ছে 21 বছরে প্রার্থী হওয়ার সুযোগ। বিশেষ করে 21 বছরে তো ইন্টারমিডিয়েট শেষ করে অর্থাৎ অনার্সও কমপ্লিট করা যায় না। কিভাবে দেখেন এই পুরো বিষয়গুলো? আমি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে একটু কথা বলে ফেলি, যে বাংলাদেশে দেখলাম যে আপনার ওই যে জাত গেল বলে ওই যে লালনের গানের মতো আর কি, যে ধর্মনিরপেক্ষতাবাদ থাকছে না, তো এই দেশ কি হবে, এমন দেশকে চেয়েছিলাম, এরকম একটা চেতনার কথা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি। একটা বিষয় দেখেন যে ইউরোপে ধর্মনিরপেক্ষতাবাদের প্রশ্ন কেন এসছে, সেকুলারিজমের প্রশ্ন, এটা একটা খ্রিশ্চানডম ছিল। পোপের নেতৃত্বে বিভিন্ন রাজারা বিভিন্ন অঞ্চল শাসন করতেন, এবং পোপ নিজেকে দাবি করতেন যে তিনি হচ্ছে দুনিয়াতে ঈশ্বরের প্রতিনিধি, আর যিনি রাজা হবেন, শাসন করবেন, তার পোপের ব্লেসিংস নিতে হবে। এই জন্য মধ্যযুগে দেখবেন যে ইউরোপের দেশগুলোতে যখন রাজা হতো, তার যে অ্যাসেনশন সেরিমনিটা হইতো, সেখানে কিন্তু আপনাকে এনথ্রোন করবার জন্য পোপকে যেতে হতো। তো পোপ যেখানে যে রাজাকে গিয়ে মুকুট পরায়া দিতেন, তাকে তখন সেই রাজা বোধ করতেন যেহেতু ঈশ্বরের প্রতিনিধি এসে আমাকে মুকুট পরিয়ে দিয়ে গেছেন, অতএব এই ভূখণ্ডের মানুষকে শাসন করা, তার থেকে ট্যাক্স আদায় করা, তার উপরে বিচার আচার করবার একটা বৈধ
অধিকার আমার তৈরি হয়েছে যেটা খোদা প্রদত্ত। এইটা করতে যেতে যেতে বাড়াবাড়িটা এমন জায়গাতে গেছে আপনার যে খ্রিস্টান পাদ্রীরা যারা ছিলেন তারা আপনার বেহেশত দোজখের টিকিট বিক্রি করা, প্লট ফ্ল্যাটের বরাদ্দ দেওয়া পর্যন্ত শুরু করে দিয়েছিলেন। এবং ধর্ম ব্যবসাটা চার্চে এত বাড়াবাড়ি রকম চলে গেছিল যে রাজা এবং এই ধর্ম ব্যবসায়ীদের জুলুমে মানুষ অস্থির হয়ে গিয়েছিল। তো সেই বাস্তবতায় দেখুন, এবং আবার একটা মাঝহাবি ঝামেলা তৈরি হয়েছিল। ওদের যে মাঝহাবি ঝামেলা, ক্যাথলিক আছে, প্রোটেস্ট্যান্ট আছে, ক্যালভানিস্ট আছে, মেথডিস্ট আছে, সিক্স ডে অ্যাডভেন্টিস্ট আছে, ইভাঞ্জেলিক্যালস আছে, এই যে অসংখ্য খ্রিস্টান ধর্মের মাঝহাব, কোনটা সহি এবং কোনটা সহি না? কারণ পোপ তো ক্যাথলিক, তাহলে তার অনুমতি নিয়ে বিয়ে করতে হয় রাজাকে, তার অনুমতি নিয়ে ডিভোর্স করতে হয়। এই যে কমপ্লেক্সিটি তাদের রুলস, এখান থেকে জনগণ বিদ্রোহ করেছে, বের হয়ে আসতে যাচ্ছে। তো এই যে শত বছরের গৃহযুদ্ধ আপনার এখান থেকে বের হয়ে আসার পরে রেনেসান্সের স্কলাররা এই কনক্লুশনে এসছেন যে আমাদের এমন একটা আইডিয়া দরকার যে রাজা যিনি শাসক হবেন তিনি কোনো মাযহাবের প্রতি দুর্বল থাকবেন না। ধর্ম না, কিন্তু মাযহাব, ধর্ম খ্রিস্টানিটি, কিন্তু এর মধ্যে কে কোন মাযহাব ফলো করেন তার ভিত্তিতে তিনি জুলুমের শিকার হবেন না। সেই ফেরকাবাজি নিরপেক্ষতার একটা জায়গা থেকে সেকুলারিজমের আইডিয়া আসছে। বাংলাদেশে সেকুলারিজম কেন লাগবে? আমরা কি ধর্মরাষ্ট্র ছিলাম? এখানে কি ধর্মযুদ্ধ হয়েছে? এখানে কি আলেম ওলামায়ে কেরামরা শরিয়া আইন কায়েম করেছিলেন? এখানে কি হুদুদের আইন বাস্তবায়ন করা হয়েছিল? কোনো কিছু ছিল না। তাহলে আমার এখানে সেকুলারিজমটা কেন লাগবে? আমার হিস্টোরিক্যাল সে কনটেক্সট নাই। তো এই রিয়ালিটিতে এটা একটা ইম্পোজ করা জিনিস, এটা প্রয়োজন ছিল না। আমার ডেমোক্রেসি থাকলে হতো। তো সেই জায়গাতে বোধ করছে যাদের জাত চলে যায় মনে করছে তাদের একটু হিস্ট্রির সাথে একটু কনসাল্ট করা দরকার। এবং বিচলিত হবার মতো কোনো ঘটনা নেই। অ্যাবসলিউটলি কিছুই হয়নি, কিছুই হয়নি। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা 4 বছর আমি নীতিগতভাবে এবি পার্টি এবং আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিপক্ষে। হিস্টোরিক্যাল কারণটা কি দেখেন, ব্রিটিশ পার্লামেন্টে হাউস অফ লর্ডস কেন তৈরি করতে হয়েছে? কারণ ইংল্যান্ডে জমিদারি প্রথা ছিল। রাজা আপনার তালুকদারি দিয়ে দিত যে লিডসের তালুকদারি তোমার, ব্রিস্টলের তালুকদারি তোমার, বার্মিংহামের তালুকদারি তোমার, তুমি এই এলাকা থেকে ট্যাক্স আদায় করে আমাকে দিবা। তাহলে এখানে ক্লাসিফিকেশনটা দেখেন, সমাজের সবার উপরে রাজা আছে, রাজা তার জমিদার অ্যাপয়েন্ট করে দিয়েছে বিভিন্ন অঞ্চলে, আর এরপরে হচ্ছে প্রজা। এই যে কাঠামোটাকে যখন আপনার অ্যাক্ট অফ সেটেলমেন্ট, সিভিল ওয়ার, এই যে লম্বা গৃহযুদ্ধের মধ্য দিয়ে তার যে ডেমোক্রেটিক ট্রানজিশন, সেখানে রাষ্ট্রের প্রত্যেক স্টেক হোল্ডারকে তাকে অ্যাকোমোডেট করতে হয়েছে। তো কিভাবে করবে সে? জমিদারিরা সাধারণ মানুষের সাথে সংসদে বসবে না, কারণ প্রজার সাথে আমি বসি কিভাবে? তখন তার উচ্চ কক্ষ লাগবে, তখন তার আপার ক্লাস লাগবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে কি নমশূদ্রের আলাদা পার্লামেন্ট আর ব্রাহ্মণের আলাদা পার্লামেন্ট দরকার? নিশ্চয়ই না। হিস্টোরিক্যালি এই রিয়ালিটি বাংলাদেশে এবং আমার এখানে এক্সিস্ট করে না। আমার জমিদারি প্রথা ছিল 1793 সালে, আমার এখানে পার্মানেন্ট সেটেলমেন্ট হয়েছে। ব্রিটিশরা ট্যাক্স আদায়ের জন্য ব্রিটিশ মডেলে এখানে জমিদারি প্রথা চালু করেছে। কিন্তু সেই লড়াইটাইতে ছিল পাকিস্তান আন্দোলনের লড়াই, পাকিস্তান রাষ্ট্র বানানোর লড়াই, এবং সেই লড়াইটা সাকসেসফুলি করা হয়েছে করে 1950 সালে প্রজাস্বত্ব আইনের মধ্য দিয়ে এই জমিদারি প্রথা বিলোপ করা হয়েছে। তাহলে যে জিনিস বিলুপ্ত হয়ে গেছে এবং একটা ইউনিভার্সাল ভোটিং সিস্টেমে আমরা চলে আসছি, সেই জায়গাতে ব্রাহ্মণের সংসদ আর নমশূদ্রের সংসদ করবার কোনো প্রয়োজন নাই। তৃতীয় প্রবলেম হচ্ছে এইখানে আপনার ল মেকিংয়ের ক্রাইসিস। আমরা যারা আইনের ছাত্র ওখানে লম্বা সময় থেকেছি, প্র্যাকটিস করেছি, আপার হাউস এবং লোয়ার হাউসের যে পিং পং বলে আর কি লিগ্যাল ওয়ার্ড, যে এই হাউস থেকে আপনি রিকমেন্ডেশন দিয়ে হোয়াইট পেপার পাঠালেন, তারা ডিবেট করলে আবার কাউন্টার রিকমেন্ডেশন দিয়ে আবার এই হাউসে পাঠাইলো, আবার গ্রিন পেপার তৈরি হইলো, আবার বিতর্ক হইলো। এইটা করবার জন্য যে ম্যাচিউরিটি, পলিটিক্যাল ম্যাচিউরিটি দরকার, সেই ম্যাচিউরিটি তো এই রাষ্ট্রে নাই। এই রাষ্ট্রে এখন আমরা যারা পলিটিক্যাল মানে রাজনৈতিক কর্মী, আমার দৃষ্টিতে তো আমি 100 লোক সংসদ সদস্য হওয়ার মতো যোগ্য দেখি না তো বাংলাদেশে। যারা এই ভাঙ্গাচোরা সংসদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা যেটা বলে দেওয়া আছে, যে সে লেজিসলেশন বোঝে কিনা, সে রুলস অফ বিজনেস তৈরি করতে পারে কিনা, সে রাষ্ট্রের নীতিমালা প্রণয়ন করতে পারবে কিনা, এই রকম যোগ্য 100 পলিটিশিয়ান আপনি এমপি বানাইতে পারবেন না। তাহলে সেই হাউসে আপনি 400 লোক কোথায় পাবেন? প্র্যাকটিক্যাল না তো। এরপরে পিং পং ডিল করবেন কিভাবে? বরং আমি দেখতে পাচ্ছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যেটা হবে, এটা একটা পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে।
বড় দলগুলো যেভাবে একটা আসনে 5 জন নমিনেশন চায়, এখান থেকে একটা বিশাল চাঁদাবাজির বাণিজ্য তৈরি হবে। একজনের মাধ্যমে শুধু টাকা নিত না, এখন 3 জনের কাছ থেকে টাকা খাবে এবং বাকি 2 জনকে আপনার ওখানে পুনর্বাসন করবে। তো সেই প্রক্রিয়াতে আবার দেখেন 100 মহিলা সদস্যকে বলা হয়েছে তারা নির্বাচিত হবে আবার। নির্বাচিত হবেন। এখন দেখেন রাজনৈতিক দলগুলো গত 20-30 বছর থেকে যে সংরক্ষিত মহিলা আসন 15, 30, 35, 40, 50 যা করে হয়েছে, এটা কি কোনো বেস্ট এক্সাম্পল অথবা বেটার এক্সাম্পল দিয়েছে? আমরা কি ভালো 10 জন নারী সংসদ সদস্য পেয়েছি? তাহলে রাজনৈতিক দলের রুচির জায়গাটাও যেমন দেখতে হবে, যারা সংসদে গেছেন নারী কোঠায় তারা কি খুব ভালো পারফর্ম করেছেন রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করা, নারীদের স্বার্থ রিপ্রেজেন্ট করা? আমরা তো 2 নারী নেত্রীর শাসন দেখেছি গত 40+ বছর, 30+ বছর। তো সেই জায়গাতে আমি বোধ করছি, এবং আমার ভোটারদের ভোট যেটা ক্রাইসিস, এদেশে তো ভোটার নাই। তারা গান শুনে ভোট দেয়, তারা ফুসপানি খেয়ে ভোট দেয়, তারা অটো পাঠাইলে পরে ভোট দিতে আসে, তারা টাকা নগদে বিকাশে দেবেন পরে তারা ভোট দিতে আসবে, তারা কুদ্দুস বয়াতি আর মমতাজকে নিয়ে কনসার্ট করবেন পরে, তারপরে তারা ভোট দিতে আসবে। তো যেই দেশে ভোটার নাই সেখানে আপনি তো রাইট লোক নির্বাচন করবার পরিবেশে আপনি পাচ্ছেন না। তো সেখানে যেখানে আমি 300 পাচ্ছি না, সেখানে আপনি 500-র দায়িত্ব আমাকে দিচ্ছেন। তো এই জন্য আমি বোধ করি যে এই বাস্তবতায় এত কমপ্লেক্স ইলেকটোরাল সিস্টেম, আপনি একটু টাচ করে দেন, এরপরে ইলেকটোরাল প্রসেস এটা হবে না। 21-এর প্রবলেম হচ্ছে যে ইংল্যান্ডে এক্স্যাক্টলি বার করা নাই, বাট তাদের ট্র্যাডিশন যেটা সেটা হচ্ছে তারা বোধ করে শিক্ষার সাথে সাথে জীবন ঘনিষ্ঠ কিছু কাজের অভিজ্ঞতা থাকা দরকার। তা না হলে পার্লামেন্টে আসলে সে জনগণকে, সমাজকে, শ্রমজীবী মানুষকে রিপ্রেজেন্ট করতে পারবে না। কারণ কমন্স মানে কি? সাধারণ মানুষের সংসদ, প্রজাদের সংসদ, নমশূদ্রের সংসদ। তাহলে সেই সংসদে যদি এমন এমন লোক আসেন যারা তরুণ, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, এই বাস্তবতায় যদি আসেন, তারা জীবন ঘনিষ্ঠ হতে পারবেন না। কম্পিটেন্সের একটা ঘাটতি আছে। 1-2 জন হয়তো ফেনোমেনালি এক্সেপশনাল হতে পারে, কিন্তু লার্জলি মোটা দাগে শুধু 21-এর বয়স দিয়ে এটা হবে না। বরং আমি বয়সের ব্যাপারে এত রিজিড না, আমি ক্রাইটেরিয়া সেট করতে চাই জীবন ঘনিষ্ঠ অভিজ্ঞতা আছে কিনা। 70-এর পার্লামেন্টে দেখেন ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর তরুণ 30-35-এর নিচে ছেলেপেলেকে কিন্তু শেখ মুজিব তখন এমপি বানায় নিয়ে আসছিল। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বর্বর এমপি প্রজাতি ছিল সেই সংসদের লোকরা। গুন্ডা, পান্ডামি করা, বিহারীদের জমি দখল করা, হেন কোনো অপকর্ম নাই এই তরুণ এমপিরা করে নাই। এবং বর্তমান তরুণ প্রজন্মের লোকরাও কিন্তু অনেকে এই দুর্নীতিতে, অপকর্মে জড়ায় গেছে। অতএব সেই বাস্তবতায় বয়সে না গিয়ে শর্তে যাওয়া দরকার, ক্রাইটেরিয়াতে যাওয়া দরকার। ব্যারিস্টার ফুয়াদ, আপনাকে জনাব শামসুজ্জামান দুদু এই বিষয়ের উপর আপনার কাছ থেকে শুনতে চাই। কোন বিষয়? একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, 4 বছর তার মেয়াদ, 2বারের বেশি প্রধানমন্ত্রী নয়, নিম্ন 10% মনোনয়ন দিতে হবে তরুণদের মধ্য থেকে, এবং সেখানে 21 বছর একটা বয়স। আপনি নতুনের জয়গান করার জন্য একটি গণঅভ্যুত্থান করেছেন। তো এই গণঅভ্যুত্থানকে যদি আপনি পরিবর্তনের একটি স্বপ্ন হিসাবে গ্রহণ করেন, তাহলে এই দ্বিকক্ষ বিশিষ্ট এটা কখনোই এই ভূখণ্ডে ছিল না, বিশেষত বাংলাদেশে ছিল না। আমি এই প্র্যাকটিসে না গিয়েই এটাকে আমি নমশূদ্র অথবা কুলিদের সঙ্গে তুলনা করলাম এবং মার্ক্সবাদীদের দৃষ্টি শুয়ারের খোয়াড় বললাম, এটা বোধহয় ঠিক হবে না। প্র্যাকটিসটাই তো যায়নি। ঐতিহাসিক যে প্রেক্ষাপটে নিয়ে আসি না কেন, এটা ব্রিটিশ আর বাংলাদেশের প্রেক্ষাপট এক না। আমি মানুষের বিচক্ষণতায়, অভিজ্ঞতায় সাধারণ একজন কুলি মজুরকেও আমি গুরুত্বপূর্ণ বলে মনে করি। তো তার আমি ভোটিং পাওয়ার দেওয়ার আগেই 500 জন বা 100 জনকে খুঁজে পাওয়া যাবে না, এটাও আমি মনে করি না। এখানে আমি মনে করি যে এই প্র্যাকটিসটা, আমার ভোটিং রাইটটাই তো আমি দিই নাই তাদেরকে। আমি খুব বিচক্ষণ, ঢাকা ইউনিভার্সিটি, অমুক ইউনিভার্সিটি, আমি ব্যারিস্টার, বিদেশ থেকে আমি ডিগ্রি নিয়ে আসতে, আমি একটা পণ্ডিত। আর আমার সামনে যারা বসে আছে মনে করি এটা নমশূদ্র গোষ্ঠী। এইভাবে আমি দেখি না, এটা আমার রাজনীতির বাইরের। সেই জন্য আমার কাছে যেটা মনে হয় যে প্রথমে এই পার্লামেন্টকে, যেটা সর্বশেষ ছিল, 80 ছিল লুটেরাদের পার্লামেন্ট। 80 ছিল হয় তারা ধর্ষণকারী, নাই তারা খুনি, আর নাই তারা ফ্যাসিজমের পূজারী। সেই জন্যে ওই বিবেচনায় যদি পার্লামেন্ট দেখেন, তাহলে পার্লামেন্টের নির্বাচনের আমাদের পূর্ব অভিজ্ঞতাটা ভালো না, বিশেষত শেষে এবং শুরুতে।
বাংলাদেশের শুরুতে এবং বাংলাদেশের শেষে। শুরুতে 3.5 বছর। এটা খুব ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমি সেটির পরিবর্তন চাই বলেই তো একটা গণঅভ্যুত্থানের ভিতরে নিজেকে বা নিজের দলকে ঢুকাইছি। এখন ঢুকানোর পরে যদি আবার নির্বাচনটাকে এবং আমি এটা কাজ করতে না পারি, সেটা আমার দৈন্যতা, সিস্টেমের দৈন্যতা, তা এটা বলা ঠিক হবে না। প্রথম কথা হচ্ছে কাদেরকে নিয়ে আসব সেটি আগে দেখতে হবে। যে কোনো দল ভুল করতে পারে, যেমন দুই নেত্রী, এই শব্দ আমি ব্যবহার করব না। হাসিনাকে যারা মানে পরিশুদ্ধ করতে চাই তারা দুই নেত্রী কথা বলবে। বেগম জিয়া আর শেখ হাসিনা এক জিনিস না, কোনো দিন না। বেগম জিয়া কি পালাইছে, জেল কাটছে, মৃত্যু পরোয়ানার সামনে। তো যে শব্দেই দুই নেত্রী বলবে বুঝতে হবে তার উদ্দেশ্য আলাদা আছে একেবারেই। মানে একটা ফ্যাসিজমের পূজারী আর একজন গণতন্ত্রের লড়াকু সৈনিককে এক জায়গায় নিয়ে যাচ্ছে, এটার সঙ্গে আমি একমত না, আমার কাছে মনে হয়েছে। আর যে কোনো নতুন কিছু এটা প্র্যাকটিসে না যাওয়ার আগে আমি মন্তব্য করতে চাই না। যেমন আমার 31 দফার মধ্যেই আছে, একেবারে স্পষ্ট করে এই কথাগুলো 31 দফার মধ্যেই আছে। পর পর একই ব্যক্তি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করবে না, দুইবারের গ্রহণ করবে না, পর পর না। এখানে এই পরপর শব্দটা দুইবারে আসবে না, এখানে একটা ঘটনা আছে। তো শব্দগত ব্যাপার, এই জিনিসগুলো আগে আমি বলে দিলাম, শেষ করে দিলাম। এগুলো 31 দফার মধ্যে স্পষ্ট করে বলা আছে। সেই জায়গায় এখানে কিছু কিছু এই পরিবর্তনের ভিতরে নিয়ে আসছে, এগুলো নতুন। 21 বছরকে কিভাবে দেখেন? 21 বছরে আমি একটা পরিষ্কার ভাবে দেখি, এই দেশের মুক্তিযোদ্ধারা অনেকেই ছিলেন, শিশু বললেও ভুল হবে না, কিশোর বললেও ভুল হবে না। মুক্তিযুদ্ধের যে আবেগ, অনুভূতি, সেই সময় প্রেক্ষাপট আর এখন যে প্রেক্ষাপট, 17 বছর নিয়ে যাচ্ছে। হোয়াই নট? ক্লাস 8-এর ছেলেকে আপনি গুরুত্বপূর্ণ ভাববেন না কেন? কারণ সিপাহী হওয়ার, সেনাবাহিনী বা ওই পুলিশের ক্লাস 8 পাস হতে হয় নাকি? তা আপনি যখন 17-ই নিয়ে যাবেন তাহলে তো আপনার 12-তে অসুবিধা কি? সেটেলড ইস্যুটাকে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যেটা আছে সেটাই তো করতে পারছেন না। 21-এ নিয়ে গিয়ে বিতর্কের সৃষ্টি করছেন কেন? যেটা আছে সেটা কি খারাপ? আমি তো ভালো নির্বাচনই করতে পারছি না, আমি তো মানুষের ভোটিং রাইটটাই দিই নাই। তো ওইটা না দিয়ে আমি 21 অথবা 17 অথবা এটা বিতর্ক সৃষ্টি করবে বলে আমার ধারণা। আর যারা কাজ করতে আসবে, সে যে দলই আসুক, পার্লামেন্টে এইসব বিষয়গুলো ঘটনা, একটু আগে ডাক্তার জাহিদ সাহেব বললে যে প্রসঙ্গটা নিয়ে আসলো, এটা খুব গুরুত্বপূর্ণ। যে সেটাই হচ্ছে যে আমরা কোনো প্র্যাকটিসটাই ঠিকমতো করতে পারি নাই 53 বছরের ভিতরে। জলকা নিয়ে আসছে, কিন্তু আদতে তো গণতন্ত্র থেকে আমরা ছিটকেই গেছি। আমরা কখনো ধরনের নিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, এই নানান বিষয় যেগুলো খুব প্রয়োজনীয়, গণতন্ত্র থাকলে সব কিছু থাকে, ইলেকশন থাকলে সব কিছু থাকে, কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারি না। ওই জায়গায় কী করে যাব? বর্তমান সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, সেই রাস্তাটা যেতে তারা দেখায়। শব্দ তো তাদের সঙ্গে আছে। একটা দল, কোনো শ্রেণী পেশা, এখনো পর্যন্ত কিন্তু এটা খুব মানে বলা যায় ঐতিহাসিক একটি সরকার, যেখানে ইসলামপন্থী বলেন, সমাজতন্ত্রীপন্থী বলেন, মধ্যপন্থী বলেন, সবাই এই সরকারকে সমর্থন দিছে। এরপর যদি এই সরকার ঠিক রাস্তায় না নিয়ে যেতে পারে জাতিকে, এটা দুঃখজনক ঘটনা হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সেই জন্যে 21 বা 17 এটা বড় প্রশ্নটা হচ্ছে ইলেকশন কবে হবে। যত দ্রুত করা সম্ভব, সংকট তত দ্রুত কমতে থাকবে, আর যত বাড়তে থাকবে, যেটা আমার দৃষ্টান্ত আছে 1/11 এক সময় পালাইছে ডক্টর কি জেনারেল মঈন ফখরুদ্দিন, আজ পর্যন্ত দেশে আসে নাই। শুরুটাই কিন্তু সাংঘাতিকভাবে সমর্থিত ছিল ওই সময়টা, তাদের যে সময়, কিন্তু একটা ভালো উদ্যোগকেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের হাতে দিয়ে ছেড়ে দিয়ে গেছে। বলা যায় 1/11 আনছে একটা ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য। এখন যদি এই ব্যাখ্যা কেউ দেয়, অস্বীকার করা যাবে না। তো আগামী দিনে ভালো কাজটাও নষ্ট হয়ে যাবে, সময়কে যাতে আমরা ব্যবহার করতে ব্যর্থ হই, এটা আমার কাছে মনে হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই দুই অতিথির বক্তব্য শুনবো একটা বিরতির পরে এসে। সুপ্রিয় দর্শক, নিচ্ছি আবারও 2 মিনিটের বিরতি, ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন।
একটা ছোট আছে, এই পাশে 2 জন শুনে পরে 4 জন দিয়ে শেষ করে দিব। আপনি 12:30টায় বাসায় পৌঁছামু তো এটা বলছি। হ্যাঁ, আপনি ফুয়াদ ভাইয়ের লাগে যতই বিরোধিতা করেন, আমরা যামু 3 জন একত্রেই, অসুবিধা নেই। এই সৌন্দর্য না থাকলে তো অডিয়েন্সও তো সুখ পাইব না। তবে জন্য ওইটা আমি একটা ইন্টারেস্টিং বলবো আজকে। এই সমস্যা হইতেছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কি ব্যাপার? ওটা কাজ করছে না বোধহয়। ও আচ্ছা, ওইটা ডিস্টার্ব করতেছে, ঘর ঘর শব্দ হচ্ছে। আমি গতকালকে ও বেছে বেছেই দিছে ওইটা জাহিদকে, যাতে কথা না, যেহেতু কমিশনে দুদু ভাই চিনতে পারেন যে বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মুস্তাফা কামাল ভাই আছেন, সাংবাদিককে চিনেন তো? হ্যাঁ হ্যাঁ চিনি। সে 88 সাল থেকে পার্লামেন্ট কভার করে। আচ্ছা আচ্ছা। তো গতকালকে আমরা কথা বলতেছিলাম এক জায়গাতে টকশোর আগে পরে, তা আমি তাকে জিজ্ঞেস করছি এই 30 একই seconds, টপিকে না? ওকে, হ্যাঁ, যে 10 জন ওকে, স্ট্যান্ড বাই। হ্যাঁ, 10 জন হ্যাঁ। এই সাংসদের শোনা নাম যাচ্ছে তো? বলেন হ্যাঁ, একদম ক্লিয়ার। যারা আইন বুঝছে। আপনারা এক্স্যাক্টলি ওই কথা। ভাই 88 আগে জাহিদ ভাই একটু হ্যালো কান। হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? ওকে, ফাইন। 9 বিরতির পর আবারও ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি সংস্কার এবং ঐক্যমতের নির্বাচন নিয়ে, সংস্কার নিয়ে, এবং সেখানে মৌলিকভাবেই আলোচনা হচ্ছে সাংবিধানিক সংস্কার। ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। জি, এই যে বিষয়গুলো, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, মেয়াদ 4 বছর, হ্যাঁ 21 বছর, বিশেষ করে আমি ফুয়াদ ভাইয়ের আলোচনা থেকে শুরু করি। ফুয়াদ ভাই ডেমোক্রেসির প্রতি খুবই ক্ষুব্ধ আছেন বাংলাদেশের লোকজনের উপরে। ইনফ্যাক্ট এই চিন্তা প্রাচীন, মানে আমি ওনার মধ্যে এক ধরনের সক্রেটিসের ছায়া। সক্রেটিস খুব সিরিয়াসলি গণতন্ত্রের বিরোধী মানুষ ছিলেন, এবং যুক্তি ছিল এগুলো যে মানুষ যাকে আপনি নির্বাচন করতে দিচ্ছেন তিনি প্রস্তুত কিনা। সো এত হাজার বছর আগেও এই আলাপ ছিল। এখন এই যে ফুসপানি খেয়ে ভোট দেয়, অটো দেখলে গেলে ভোট দিতে যায়, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আওয়ামী লীগের কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ছিল, ও ফুসপানি দিয়ে মানুষকে গোসল করায় দিতে পারতো, কিন্তু কি জিততে পারতো? মনে হয় ও জিততে পারলো, রাতে ভোট করতো না, ও পিটিয়ে একা একা ভোট করে ফেলতে চাইতো না। তার মানে আমি যেটা বলছি যে আপনি এগুলো করেও দিনের শেষে মানুষের কালেকটিভ উইজডমকে আপনি ম্যানিপুলেট করতে পারেন নাই। এই দেশের মানুষ কিন্তু সঠিক ভোটটা দিয়েছে ডেসপাইট এভরিথিং। আমি আবারও বলছি, আপনি 18 সালের নির্বাচনে রাতের বেলা সিল মেরেছেন কেন? আপনি প্রত্যেকের হাতে হাজার হাজার টাকাও দিয়ে আসতে পারতেন, কেউ কেউ নিতেও হয়তো, কিন্তু আওয়ামী লীগকে ভোটে জিতত। একটা সার্ভের রিপোর্টের মতো এসছে, সম্ভবত যে একটা পত্রিকায় দেখলাম, একটা গোয়েন্দা সংস্থার, তারা দেখেছে সর্বোচ্চ 22টা সিট পেতে পারে 18 সালে আওয়ামী লীগ। সুতরাং মানুষের কিন্তু কালেকটিভ উইজডম আমি আমাদের দেশেও মনে করি ভালো, এবং এভাবে যদি ক্রমাগত হতে থাকে কোনো একদিন দলগুলোকে আসলে অনেক রিফর্ম মেনে নিতে হবে। আপার হাউস নিয়ে ফুয়াদ ভাই যেটা বললেন, মানে হাউস অফ লর্ডস তো আসলে একটা উদাহরণ, অনেক রকম আপার হাউস আছে। ধরুন আমাদের প্রতিবেশী নেপালেও তো আপার হাউস হয়েছে, ওখানে কি জমিদাররা আপার হাউসে আছে? উত্তর হচ্ছে না। আমি একদম একেবারে আমাদের কাছাকাছি যেটা হয়েছে সেটার কথা বলছি। ভিন্ন উদ্দেশ্য, এটা উদ্দেশ্যটা আমি আসছি পরে। বা ইউনিটারি স্টেট, আমরা নেপাল যদি একটা ফেডারেল স্টেট, ইউনিটারি স্টেট ইটালি, ওখানে আপার হাউস আছে, এবং ওখানেও নিশ্চিতভাবেই এই জমিদার শ্রেণীর লোকজন আসেন। এটা হাউস অফ লর্ডসের মতো না, ওটা একটা মডেল। সারা পৃথিবীতে আরো এন্তার উদাহরণ আছে যেখানে সাধারণ মানুষজনই আপার হাউসে আসে। এটাকে আপার হাউস বলা হচ্ছে, কিন্তু এটা মানে এই না যে ঠিক এটা অনেক উঁচু কিছু। রাদার বেশিরভাগ ক্ষেত্রে আপার হাউসের ক্ষমতা, নেপালে আপার হাউসের ক্ষমতা লোয়ার হাউসের চেয়ে অনেক কম। আমেরিকাতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা সেনেটকে একটু বেশি পাওয়ারফুল ধরতেও পারি, কিন্তু নেপালে না। ভারতের রাজ্যসভা, আপার হাউস বলছি, ভারতের রাজ্যসভার ক্ষমতা অনেক কম তুলনামূলকভাবে তাদের লোকসভার চাইতে। সো আমরা কি মডেল তৈরি করবো, ইট ডিপেন্ডস অন আস। আমাদেরটা কেন লাগলো, আমি খুব সিরিয়াসলি এটার পক্ষে ছিলাম, দীর্ঘদিন থেকে টেনে কথা বলছি। আমি আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের যে আলাপটা শুরু হয়েছিল সেটাকে আসলে ইনকর্পোরেট করা দরকার বলে মনে করি। আমরা ভোট হচ্ছে, মানুষ ইলেক্টেড হচ্ছে, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে ভোটের পার্সেন্টেজের কোনো হিসাব হয় না,
ধরুন 8 সালে বিএনপি 30-31টা সিট পেয়েছে, ভোটের পার্সেন্টেজও 30-31%। রাইট। 27টা সিট পেয়েছে জাতীয় পার্টি, ও 7% ভোট পেয়ে, মানে 1/4 অফ বিএনপি পেয়ে সে বিএনপি প্রায় সমান সিট পেয়ে গেল। আবার এমনও টেকনিক্যালি সম্ভব 10-15-20% ভোট পাবে কিন্তু সে সিট পাবে না। তো এই জিনিসগুলো তো মানে অ্যাকোমোডেট করা দরকার। সো লোয়ার হাউসে আমাদের এক্সিস্টিং সংসদে এটা যা কেউ কেউ বলেছিলেন যেটা এখানে ইনক্লুড করা হোক, এটার আমি বিরোধী, সিরিয়াসলি বিরোধী। সেটা হলো আসলে আমাদের সরকার গঠনই হবে না। পৃথিবীর অনেক দেশ, ধরুন জার্মানিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, ওখানে রীতিমতো বহু সময় বিরোধী দলকেও সরকারের পার্ট হতে হয়েছে সরকার টিকিয়ে রাখার জন্য। সো অত্যন্ত উন্নত গণতান্ত্রিক ব্যবস্থায় এটা হতে পারে। সো আমরা যেটা পরবর্তীতে চিন্তাটা আসলে ঠিক আছে, আমরা আবার এটাও চাই যে একটা সরকারের হাতে একটা মাইনরিটির শাসন। আমাদের কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্টের প্রবলেম কোথায়? ডেমোক্রেসি কিন্তু মেজরিটির শাসন। তো ধরুন 30%-35% ভোটে আপনি 150 সিট 160 সিট আমাদের ট্রেডিশন অনুযায়ী পেয়ে যেতে পারেন, তো আপনি তো মেজরিটি হলেন না। সুতরাং আমরা যে অল্টারনেটিভটার কথা এখন ভাবা হলো সেটা হচ্ছে, আমরা একটা সহজ উদাহরণ দিই যে 35% ভোট পেয়ে একটা দল 160-70টা সিট পেল, সে সরকার গঠন করে ফেললো। কিন্তু আপার হাউস এটাই ধরুন 35% যদি পেত, সে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো সে 105টা সিট পায়, তার আরো 36টা সিট প্রয়োজন, সে সরকারই গঠন করতে পারবে না। তো সরকার গঠন করলে আপার হাউসে আপনি তখন দেখুন 100 সিটের মধ্যে উনি 35টা পেলেন, তো তার মেজরিটির জন্য 60 আরো 16টা সিট লাগবে। এখন আসলে এটা আমাদেরও ব্যাপার যে আমরা আপার হাউসকে কি কি ক্ষমতা দেব। কিছু বিলের ক্ষেত্রে আমরা যদি সিলেক্টেড রাখি, এটা এক একজনের এক এক রকম চিন্তা আছে। ধরুন বাজেট যদি আমরা বলি দুটো হাউসে পাস হতে হবে, আমরা যদি বলি আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর সাথে রিলেটেড যে আইনগুলো সেগুলো সেখানে যাবে, মানুষের উপর ট্যাক্স ব্যাটের যে বিষয়টি আছে সেটিও হতে পারে, বা আমরা আপার হাউসকে এক্সক্লুসিভ কিছু পাওয়ার সেনেটকে যেমন দেওয়া হয়েছে কিছু দিতে পারি। এটা কি করব আমরা পরের আলোচনা। এতে দুটো কাজ হলো, একটা হচ্ছে সরকার স্টেবল হলো, কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স, সরকারের হাতে সব কিছু অসীম ক্ষমতা। আমি এভাবে একটা উদাহরণ দিচ্ছিলাম একটু আগে একটা চ্যানেলে, ধরুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস এর সাথে জড়িত আইন, এটা লোয়ার হাউসে সরকার পাশ করে ফেললো, এরপর আপার হাউসে গেল, ও তো 16টা ভোট লাগবে, সে খুঁজছে 16 ভোট যারা তাকে দেবে তারা শর্ত দিল না তোমাকে এই ধারা পাল্টাতে হবে, ওই ধারা পাল্টাতে হবে, এরকম এরকম করে নানান রকম চাপ তৈরি করে দেখা গেল তখন সরকার বাধ্য হলো টু চেঞ্জ দ্যাট, কারণ না হলে সেই আইনটা পাস করতে পারবে না। সো এই চেকস অ্যান্ড ব্যালেন্সটা অনেক ক্ষেত্রে নিশ্চিত করা যাবে, এবং ওখানেও খুব যে আহামরি জমিদার বা ধনী আসবে তা না। তবে ফুয়াদ ভাইয়ের সাথে আমি এই জায়গায় একমত যে এর মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আছে। এখন বাণিজ্য কি লোয়ার হাউসে হচ্ছে না? লোয়ার হাউসেও হচ্ছে। এই অভিযোগ তো লোয়ার হাউসের ক্ষেত্রে বা আমাদের এখনকার যে সংসদ সেটার ক্ষেত্রে আছে। আর বয়স নিয়ে আমার একদম স্পষ্ট একটা কথা আছে, আমি খুবই হতাশ হয়েছি বয়সটা দেয়া নিয়ে। সেটা হচ্ছে আমার দেখে মনে হলো এই সংবিধান এবং 10% কোটা রাখতে হবে মানে মনোনয়নের ক্ষেত্রে, মনে হলো এই প্রেক্ষাপট দেখে একটা সংবিধান লেখা হচ্ছে। একটা দেশের একটা বিশেষ অবস্থার মধ্যে দাঁড়িয়ে আপনি একটা সংবিধান লিখতে পারেন না। একটা সংবিধান দীর্ঘমেয়াদী ব্যাপার, যে কেউ সার্চ করতে পারেন, প্রচুর গুরুত্বপূর্ণ গবেষণা আছে 25-এর আগে কারো কোনো সাইকোলজিক্যাল ম্যাচুরিটি আসে না, ফুল স্টপ। খুব গুরুত্বপূর্ণ স্টাডি আছে। আর বাংলাদেশের মতো দেশ আরো পরে আসে না, পরে না, ইজ আ ভেরি টাফ কান্ট্রি টু গভর্ন। মানে আপনি কেউ কেউ বলে যে ওই দেশে ক্যানাডা তো ট্রুডো এত কম বয়সে চালাইছে, ক্যানাডা চালানো কিছু না, আমাকে বসিয়ে দেন, আমি খুব ভালো মতো ক্যানাডা চালাই আসবো, কারণ সিস্টেম রানস দ্য কান্ট্রি। এটা হলো মূল ব্যাপার। আপনি কিছু পলিসি ঠিক করবেন, আপনাকে এখন প্রতিটা ধাপে ধাপে, আমি নাম বলছি না, কয়েকজন উপদেষ্টার সাথে কথা প্রসঙ্গে ওনারা কি পরিমাণ ক্রাইসিস ফেস করছেন এই আমলাতন্ত্র পার হয়ে কাজ করার জন্য। সো বাংলাদেশে কিন্তু এই কাজগুলো তো সোজা না। আপনি এই কাজটা করলেন, আমি সিরিয়াসলি এটার বিরোধিতা করি। এখন ফুয়াদ ভাই রাইটলি বলেছেন, খুবই এক্সেপশন দুই একজন অসাধারণ হতে পারে, কিন্তু এটা তো এক্সেপশন। আমরা একটা নিয়ম কোনোদিন এক্সেপশনের কথা মাথায় রেখে করতে পারি না। তো আমার কাছে এটা একেবারেই পছন্দ হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। প্রফেসর আতউর রহমান। না, প্রথমে আমি ফুয়াদ সাহেবের সঙ্গে কিছুটা একমত। এই যে লোয়ার হাউস যে কথাটা, প্রথম হচ্ছে যে আমরা পার্লামেন্টগুলো কেন করি, ওর কাজ কি, তার সঙ্গেই তো তার রিপ্রেজেন্টেশনাল ভ্যালু। এক সেকেন্ড একটু যোগ করে ফুয়াদ ভাইয়ের সাথে আমি শতভাগ একমত যে এই যে আইন প্রণেতা বলতে যা বুঝি এগুলো আসলে আমাদের পার্লামেন্টে আমরা আনতে পারি না। এই পয়েন্টটাই বলতেছি যে আমরা পাঠাই কেন পার্লামেন্টে, যে ও ভালো আইন প্রণয়ন করবে। আর পার্লামেন্টারি সিস্টেম যদি হয় তাহলে ওই আইন প্রণেতারাই একটা চিফ এক্সিকিউটিভ বানাবে, হু ইজ কল্ড প্রাইম মিনিস্টার। এটা হলো ওয়েস্টমিনিস্টার মডেল। আর সেকেন্ড হাউসের কাজ হলো যেটা আমরা দেখছি যে অ্যাকচুয়ালি উনি যেটা বলছেন ঠিক, যে চেক করা, যে স্ক্রুটিনি করা। ইংল্যান্ডে তো মেইনলি স্ক্রুটিনি করে,
স্ক্রুটিনিটাই ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আপনি আমার কাছে যেটা মনে হয়, প্রথম হলো 405 জন আপনি দিলেন, 300 জনের জায়গায় 105 জন বৃদ্ধি পেল, আবার ওইখানে দিলেন 100। ডক্টর জাহিদুর রহমান যেটা বলছে, উই নিড রাদার ক্লিয়ার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা বাংলাদেশে চলতে পারে, কিন্তু আপার হাউসের মধ্যে ওই রিপ্রেজেন্টেশন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করে লাভ নেই, তাহলে তো আবার পার্টিই হলো। অ্যাকচুয়ালি ব্রিটিশ যে লোয়ার হাউস বা আপার হাউস ছিল, ওটা হলো প্রথমে ছিল হেরিডিটারি, তার মধ্যে আবার ঢুকছে বিশপরা, সব চার্চগুলো, তারপর আস্তে আস্তে ডাইভার্সিফাই, এবং নাও পার্টিরাও করতে পারে অ্যালোকেশন। হেরিডিটারি মানে এখনো আছে না, আমি যদি ভুল না করি। হেরিডিটারি শুধুমাত্র যারা অ্যাপয়েন্টেড হয়েছেন মৃত্যু পর্যন্ত, তারা মৃত্যু পর্যন্ত থাকবে, মানে এখন ফ্যামিলি পাবে, ফ্যামিলিতে যাবে না আর কি, ইনহেরিট করবে না। তো এখন বাংলাদেশে আমি মনে করি যে এইখানে কি ওই ধরনের এনলাইটেন পিপল আপনি কিভাবে নিয়ে আসবেন লোয়ার হাউসে? ওর আইডিয়াটা কি করবে তারা, সেটা একটা ইম্পর্টেন্ট। তা নাহলে এটার কোনো ভ্যালু থাকবে না, এবং এটা আরও দ্বন্দ্ব সৃষ্টি করবে। অনেকে বলছে যে প্রফেশনাল গ্রুপ, একটা পয়েন্ট আছে যেটা আমরা অনেক সময় আর্গু করি, যে অনেক সময় প্রফেশনাল গ্রুপস, যেমন টিচাররা এখন রাজনীতিবিদটা কিছু হইতে চায়, তারপরে হচ্ছে অন্যান্য প্রফেশন থেকে, এতে হবে কি এই সোসাইটিতে দ্বন্দ্ব আরও বাড়বে, এবং ফাইনালি আবার যদি পলিটিক্যাল পার্টি হু উইন্স দ্য মেজরিটি ইন দ্য লোয়ার হাউস, তারা ডিসাইড করে দেবে কারা কারা আপার হাউসে যাবে। এটা তো আপনি ঠেকাইতে পারবেন না, তাহলে তাদের কাছেই আবার যেতে হবে, ওই বিএনপির কাছে ধর্ণা দিতে হবে, অথবা জামাতের কাছে যেতে হবে যে আমাদেরকে নমিনেশন দাও, তাহলে তো লাভ হলো না। তো সুতরাং আপনি এদেরকে কিভাবে আনবেন সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা কিন্তু স্পেসিফাই করা হয়নি। শুধু স্ট্রাকচারাল ইয়েতেই সব কিছু সম্ভব হবে না। আরেকটা যেটা আমি ক্রিটিক্যাল চোখে দেখি এই কনস্টিটিউশন কমিশন, একটা হচ্ছে যেটা প্রফেসর আলী রিয়াজ যেটা বলতে চাচ্ছেন, যে উই ওয়ান্ট টু চেক দ্য এক্সেসিভ পাওয়ার অফ দ্য এক্সিকিউটিভ, দ্যাট মিনস অথরিটেরিয়ান টেন্ডেন্সি ঠেকানো। বাট হি ডিড নট স্পেসিফাই গভর্নেন্স স্ট্রাকচারগুলো কীভাবে হবে, যাতে করে বাংলাদেশ ক্যান বি এন ওয়েল গভর্ন নেশন। ওয়েল গভর্ন মিনস দ্যাট হাউ অথরিটি ইজ এক্সারসাইজ, সেখানে লিগ্যাল সিস্টেম ইজ মোর ইম্পর্টেন্ট। যে লিমিটেশনটা থাকতে হবে ওইখানে, যে প্রাইম মিনিস্টার ক্যানট ডু মোর দেন দ্যাট। বাট দেন এখন যেটা হবে, প্রেসিডেন্টের হাতে আপনি যেভাবে পাওয়ারফুল করছেন এবং প্রাইম মিনিস্টারও করতেছেন, ব্যালেন্স ঠিক করতে পারবেন, তারপর দুইজন দ্বন্দ্ব লাগবে। ইট উইল বি অ্যানাদার কাইন্ড অফ ডায়ার্কি। ইউসি, প্রাইম মিনিস্টার বলতেছে আমার এখনই দরকার, দেন প্রেসিডেন্ট বলছে না এটা আমি দিব না এখন। এটা তো কিছুটা বিএনপি, ইভেন বদরুদ্দোজা চৌধুরী যখন প্রেসিডেন্ট ছিল তখনই তো বুঝতে পারছে এবং তাকে সরাই দিল। সুতরাং এখন যদি ওনারা আবার ক্ষমতা আসে বা যে কোনো দলীয় ক্ষমতা, তো সঙ্গে সঙ্গে সরাই দেবে। আর শেখ হাসিনা তো আরও তাড়াতাড়ি সরাই দিতে পারত। হ্যাঁ, এখন যদি সরাইতে না পারেন, তাকে যদি আপনি এক্সক্লুসিভ পাওয়ার দেন এবং হি বিকামস এ নন পার্টিজান, হুইচ ইজ অ্যানাদার ডিফিকাল্ট ফ্যাক্টর। ইফ হি ইজ বিকাম নন পার্টিজান এবং লাইক প্রফেসর ইউনুস সাপোজ, উনি তো সহজে বেগবেন না, উনি বলবেন আমি করব না। তখন এই যে দ্বন্দ্বটা, এটা নিরসন হবে কিভাবে? ওটাও কিন্তু একটা কথা। এখন যেমন দ্বন্দ্ব নিরসন হওয়ার একটা পথ আছে, তখন কিন্তু ইভেন আমেরিকায় যদি প্রেসিডেন্ট 3 বার ভেটো দেয়, তারপর আর পারবে না। ওরা যদি আবার পাঠায়, সো পার্লামেন্ট মাস্ট অ্যাসার্ট ইটস পাওয়ার ওভার এনি আদার। তা নাহলে তো ওই যে শামসুজ্জামান যেটা বলছে, যে তাহলে তো আমরা পিপলস সভারেনিটি ইজ নট এস্টাবলিশড। রাইট। আমাদের এই আলোচনা চলবে আর একটা শেষ বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, এসএটিভি সংলাপে নিচ্ছি শেষ বিরতি, এবং এটিও যথারীতি 2 মিনিটের। ফিরবো এক্ষুনি, সঙ্গেই থাকুন। এক্সপ্লেইন করতে চাই, সেটা হলো ব্যালেন্সিংটা আসলে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর না, এটা একটু অন্যভাবে হয়েছে। ওই যে কনস্টিটিউশনাল কাউন্সিল, এটা অন্যভাবে হবে। আমার ভালো লাগতেছে, মানে আমি এটার পক্ষে আমাদের যে কমিশনে গেছিলাম, ওরা আমরা যেটা মনে করলাম যে প্রেসিডেন্ট আলাদাভাবে প্রেসিডেন্টের হাতে কিছু পাওয়ার দেয়া হবে, ব্যাপারটা এইরকম না। আমার কাছে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দিয়ে। সমস্যা হচ্ছে কি, যে আমার কাছে আমি ভেবে চিন্তে যেটা দেখেছি, দুদু ভাই বিবেচনা করে দেখতে পারেন, বটম লাইন হচ্ছে পার্টিজ।
রাজনৈতিক দল নিজের ভিতরে যতদিন পরিবর্তন নিজেরা না করবে কোনো সংস্কার সিম্পলি ফাংশন করবে না। এবং এই আপার কক্ষ যেটা করে যেটা খারাপ হবে, আপনি বাংলাদেশের প্রত্যেকটা প্রফেশনাল বডিকে আপনি পলিউট করে দেবেন। ওই পয়েন্টে আমি বলছি। আমার ডাক্তাররা, আমার ইঞ্জিনিয়াররা, আমার ঠিক লয়ার, আছে, পরের বার সময় দিচ্ছি, মানে খুব আরাম করে এত পলিউটেড হয়ে যাবে। আপনারা দিয়ে শুরু করব, ঠিক আছে, দুধ ভাই দিয়ে শুরু। শেষ, হ্যাঁ দুধ বেড়ে দে। অথবা আমাকে দিয়ে শুরু করেন। ওই যে আমার কাছে মনে হয় যে ইয়ের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এটা গুরুত্বপূর্ণ, ডাক্তার জাহিদ, ঠিক আছে, একটু যদি একটু সময় নেয় তাহলে ভালো। ওকে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, হ্যাঁ, স্যার তো একটা উল্লেখ করছে, আরেকটা সেটা হচ্ছে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী, সংসদ নেতা না। এই যে বিষয়টা স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দেওয়ার যে প্রস্তাবটা, এই হ্যাঁ ওটা আমাকে জিজ্ঞেস করুন, আমি এটা সমর্থন করি না। সেটা হচ্ছে তুমি ওখান থেকে কথা বলতেছো, এটা এখান থেকে শোনা যাইতেছে। উনি তাকাইছে, আমি তাকাইয়া তোমারে 3 বার বলতেছি, তারপর তুমি ফোনে কথা বলতেছো। ফোন বাইরে রাখাই আসবা, এটা হয় না তো। তোমার ক্যামেরাম্যান আতাউর রহমান স্যারকে যে ধরে, ওকে ওকে ঠিক আছে, 18 মিনিট কেন, একটু বেশি বামু তো, হ্যাঁ। শেষ বিরতির পর ফিরে এলাম এসএটিভি সংলাপে। সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছি সংস্কার এবং ঐক্যমতের নির্বাচন নিয়ে। আমরা রয়েছি শেষ পর্বে। ডাক্তার জাহিদুর রহমান, আপনি, আমার মনে হয় যে প্রফেসর আতাউর রহমানের বিষয়ে আপনি কিছু বলতে চাচ্ছেন। ওই প্রসঙ্গে একটু বলতে চাই, মানে আমাদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ব্যালেন্স অফ পাওয়ারের বিষয়টি। জি, এক্স্যাক্টলি, দীর্ঘদিন এই আলাপটা ছিল। এখন এই আলাপটা করতে করতে একটা জিনিস দাঁড়ালো যে আমরা দুজন ব্যক্তিকে যদি যথেষ্ট পাওয়ারফুল করে তুলি, স্যার যেটা বলছেন, ট্রুলি এই কনফ্লিক্ট হবে তখন, কে কত পাওয়ার, কে কিভাবে এক্সারসাইজ করবেন। সো দুটো সাজেশন এই কমিশনে দেওয়া হয়েছে। ঘটনাচক্রে আমি ওনাদের একটা কনসালটেশনে গিয়েছিলাম, এ দুটো আমি নিজেও বলেছি, অনেকেই বলেছেন, সো এটা অ্যাকসেপ্টেড হয়েছে। একটা হচ্ছে প্রেসিডেন্টকে ঠিক এতটা ছোট বানিয়ে ফেলার দরকার, মানে আমাদের পার্লামেন্টটা যারা মেজরিটি হয় তিনি যাকে চান তিনিই প্রেসিডেন্ট, সোজা সাপটা কথা। আমরা যদি এমন করি, উইচ আই প্রপোজড, ওনারা কাদেরকে প্রপোজ করেছেন জানি না, আমি প্রপোজ করেছি আমাদের একটা প্রেসিডেন্টের ইলেক্টোরেট। ইন্ডিয়াতে যেটা হয়, ইন্ডিয়াতে বোথ দ্য হাউসের মেম্বার্স এবং তাদের যে রাজ্য, যে বিধানসভাগুলো আছে, লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার সব সদস্য মিলে একটা ইলেক্টোরেট তৈরি হয়, তারা প্রেসিডেন্ট নির্বাচন করে। তাতে কিন্তু টেকনিক্যালি সম্ভব ক্ষমতাসীন দলের বাইরেও কেউ প্রেসিডেন্ট হতে পারে। এটা এক। তো আমাদের যেহেতু ফেডারেল স্টেট না, আমরা চিন্তা করছিলাম যে দুটো হাউস যদি হয়, দুটো হাউসের মেম্বাররা এবং আমাদের লোকাল গভর্নমেন্টের, এটা আমরা কাদেরকে নেব সেটা, ধরুন উপজেলায় যদি আমরা পুরো পরিষদটাকে নেই, ইউনিয়নে শুধু চেয়ারম্যানকে নিলাম, এভাবে আমরা একটা ইলেক্টোরেট যদি তৈরি করি, আর যদি সব মেম্বারকে নেই, সংখ্যাটা 66,000 হয়। এদের ভোটে প্রেসিডেন্ট যদি নির্বাচিত হয়, তাহলে দেখা যাবে শুধু সব ক্ষমতাসীন দলের যিনি আছেন তিনিই হবেন না, বিপরীতেও হতে পারে, অন্য বিপরীত। আচ্ছা, এখন ব্যালেন্সিং এর চাইতে আসলে ব্যালেন্সিং এর মেথড যেটা শুরু করা হয়েছিল, আমি খুব পছন্দ করি শ্রীলঙ্কায় যে সিস্টেমটা আছে, সেটা হচ্ছে ওরা কনস্টিটিউশনাল কমিশন বলে। এই কমিশনটার পলিটিক্যাল লিডারশিপ এবং এর বাইরেও মানুষজন, সংসদের সদস্য সহ। কিন্তু আমাদের কমিশন প্রপোজ করেছেন কনস্টিটিউশনাল কাউন্সিল। এখানে প্রেসিডেন্ট থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলীয় নেত্রী থাকবেন, অন্য আরেকটা দল থেকে একজন থাকবেন, তৃতীয় প্রধান, 2 স্পিকার থাকবেন, 2 ডেপুটি স্পিকার দুজন কিন্তু বিরোধী দলীয় তারা প্রপোজ করছেন। তো এখানে আরো বিরোধী দলীয় সদস্য ঢুকছেন। শ্রীলঙ্কা যেটা আছে, ওরা আবার এদের মতামতের ভিত্তিতে আরো বাইরে থেকে 4-5 জন আছে। আচ্ছা, এরা সবাই মিলে কতগুলো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিশ্চিত করবেন, সেটা নির্বাচন কমিশন হোক, সেটা উচ্চ আদালতের বিচারকরা, এমনকি বিভিন্ন বাহিনী প্রধান। শ্রীলঙ্কায় কিন্তু পুলিশ প্রধানও প্রধানমন্ত্রী করতে পারেন না, পুলিশ প্রধানও আসলে নিযুক্ত হয় ওই কমিশনের মাধ্যমে। সো এটা যখন আপনি করতে পারবেন, তখন দুজনের ব্যালেন্স, ওখানে প্রেসিডেন্টও আছেন, প্রধানমন্ত্রীও আছেন, সবাই মিলে আসলে এই নিয়োগগুলো করছেন। সুতরাং একটা স্টেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলমতের মানুষরা একত্র হয়ে এই নিয়োগগুলো করেন, তাতে প্রধানমন্ত্রীর যে সক্ষমতা, প্রধানমন্ত্রীর যে অসীম পাওয়ার, এটার মধ্যে একটা লাগাম পড়ার সম্ভাবনা তৈরি হয়। এভাবে আমাদের এইবার কনস্টিটিউশন কমিশন প্রপোজ। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আবার ফিরবো আপনার কাছে। সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে করবার কথা বলা হচ্ছে এবং এরপরে জাতীয় সংসদ নির্বাচন। এই বিষয়টাকে নির্বাচন সংস্কার কমিশনে কিন্তু এই প্রস্তাবটি, এবং আরেকটি বিষয় হচ্ছে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী কিংবা ও সংসদ নেতা, 3টি পদে একই ব্যক্তি নয়। আপনারা কি মনে করেন?
দেখেন মানে একই পদে একাধিক লোক থাকা না থাকার বদলতে দেখেন মানে বিকল্পটা কি হইতে পারে। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী থাকা অবস্থায় প্রেসিডেন্ট হয় নাই, কিন্তু চুপ্পুর মতো একজনকে বানাইছে, আব্দুল হামিদের মতো একজনকে বানাইছে, আবার তাদেরকে স্পিকারও বানাইছে, শিরিন শারমিনের মতো একজনকে স্পিকার বানাইছে, যে আঙ্গুলের ইশারায় ডানে বলে বামে বলে উঠতে বলে ওঠে বসে। প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ভিতর থেকে নিজেরা সংস্কার না হয়ে একটা ডেমোক্রেটিক মাইন্ডসেট নিজেরা তৈরি না করে, দুদুভাই কারেক্টলি বলেছে আর্লিয়ার যে কোনো সিস্টেম ফাংশনাল হবে না। আপনি দেখেন প্রেসিডেন্সিয়াল মডেল তো আমাদের ছিল, আমরা ফেল করছি, কিন্তু প্রেসিডেন্সিয়াল মডেল দিয়ে তো আপনার ফ্রান্স আমেরিকা তো ডেভেলপ কান্ট্রি হয়ে গেছে। ওয়েস্টমিনস্টার মডেলে আমাদের আছে, আমরা ওয়েস্টমিনস্টার মডেল আমাদের ফেল করছে, কিন্তু ওয়েস্টমিনস্টার মডেলে তো আপনার ইংল্যান্ড ওয়ার্ক করতেছে, কানাডা ওয়ার্ক করতেছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে মডেল জরুরি দরকার, একটা ফাংশনাল মডেল দরকার, কিন্তু মডেলের পিছনে মানুষগুলো গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো কারা এবং এই মানুষগুলো কি নীতির উপরে ভিত্তি করে তার দল পরিচালনা করেন, সেই জায়গাতে যদি গুণগত পরিবর্তন না আসে, একটা কালচারাল মাইন্ডসেট যদি শিফট না হয়, তাহলে এটা গুরুত্বটা মানে যেভাবে আমরা চাচ্ছি সেটা ওয়ার্ক করবে না। উচ্চকক্ষে আরেকটা সংকট দেখেন যে উচ্চকক্ষ যেহেতু ধরে নেওয়া হচ্ছে সমাজের বিদগ্ধ জন তাদেরকে আনবেন টানবেন, এটা প্রশ্ন হচ্ছে সমাজের বিদগ্ধ জনদের কি আসলে পার্লামেন্টে আসা উচিত কিনা। কারণ হচ্ছে যে কোনো একটা রাজনৈতিক দল তো তাকে নমিনেট করবে, তো নমিনেট করার পরে তার অ্যালাইনমেন্টের প্রশ্ন কিভাবে হবে? তিনি কি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার আকারে ওখানে রোল প্লে করবেন, না তার পলিটিক্যাল, না তার হুইপিং থাকবে, না তার হুইপিং থাকবে, তাকে কি আপনি হুইপিং থেকে উজ্জ্ব করছেন না তার হুইপিং থাকবে? তাহলে এখন দেখেন প্রফেসর আতাউর রহমান স্যারের মতো একটা লোককে যদি আপনি উচ্চকক্ষে নেন, তার কি আপনি হুইপিং দেবেন না দেবেন না? সে কি ইন্ডিপেন্ডেন্ট থাকবে, না দলের অ্যালাইনমেন্ট হিসাবে দলীয় ভোটার হিসাবে বিবেচিত হবে? তাহলে প্রশ্ন হচ্ছে তাকে আপনি বিদগ্ধ জন আকারে আনলেন, কিন্তু এরপরে তাকে আপনি দলের বানাইলেন, তাহলে এই উচ্চকক্ষ কিভাবে ফাংশন করবে? যে আপনি 25, 30, 50, 100 লোক বিদগ্ধজন আইনা দলের মার্কা লাগাই দিলেন। দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বিদগ্ধজনের প্রশ্ন আসবে, প্রত্যেকটা রাজনৈতিক দল পেশাজীবী সংগঠনগুলো থেকে তার ল্যাসপেন্সার খুঁজে বের করবে যে এই সাংবাদিক সমিতি থেকে আমার লোক নিতে হবে, এই লয়ারদের থেকে আমাকে লোক নিতে হবে, এই ডক্টরস অ্যাসোসিয়েশন থেকে আমাকে লোক নিতে হবে, এই অ্যাকাউন্টেন্টস ফোরাম থেকে আমাকে লোক নিতে হবে, ইঞ্জিনিয়ারদের থেকে লোক নিতে হবে। এবং যেটা হবে প্রত্যেকটা প্রফেশন এই লেভেলে পলিউটেড হবে যে প্রত্যেকটা প্রফেশন আপনার ডিসফাংশনাল হয়ে যাবে। হাসপাতাল ডিসফাংশনাল হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। আমাদের পেশাজীবী সংগঠন থাকার কারণে কি হয়েছে, আপনি হাসপাতালগুলোতে যান গত 16 বছরে মনে হবে আওয়ামী লীগের অফিস, মুজিব কর্নার, শেখ হাসিনা কর্নার, রাসেল কর্নার, অমুকের সালাম নিন, তমুকরে ভোট দেন, শ্রমিক সংগঠন, টোটালটা মিলে একটা পলিউটেড ক্রাইসিস তৈরি করবে। এবং দিন শেষে আমরা যেটা চেয়েছিলাম তার কিছু এখানে অর্জিত হবে না, কারণ দিন শেষে পলিটিক্যাল পার্টি এটা অ্যাপয়েন্ট করবে, তার কোনো ক্রাইটেরিয়া আপনি বাধ্য করতে পারছেন না। থার্ড হচ্ছে যেটা জিজ্ঞেস করেছেন যে আপনার একই ব্যক্তি কোন পদে থাকা না থাকা নিয়ে। দেখেন একই ব্যক্তি থাকা না থাকায় কি যায় আসে যদি আপনি তার রোল ঠিক না করে দেন। প্রেসিডেন্টের বক্তব্য দেওয়া হয় সংসদে, ওইটা ক্যাবিনেটে পাস হয়ে যায়। এক্স্যাক্টলি, তাহলে প্রশ্ন হচ্ছে ক্যাবিনেট কে চালাচ্ছে? প্রধানমন্ত্রী। তাহলে আপনি হচ্ছে যে এক ব্যক্তি এখানে থাকলো বা না থাকলো, যেহেতু আপনি চাকর বাকর গোলামদেরকে অ্যাপয়েন্ট করবেন বিভিন্ন জায়গায়, সে তো অঙ্গুলি হেলনের দিকে তাকায় থাকবে, ডানে বললে ডানে বলবে, বায়ে বললে বায়ে বলবে। তার এই সেন্স অফ ডিগনিটি এবং ফ্রিডম তার ভিতরে নাই। তো আমাদের সংসদের সংরক্ষিত আসনের যে এক্সপিরিয়েন্স, আমাদের রাজনৈতিক দলের অ্যাপয়েন্টমেন্টের যে এক্সপিরিয়েন্স, নির্বাচিত হওয়ার যে এক্সপিরিয়েন্স, দিন শেষে এর বাইরে মোটা দাগে রাজনৈতিক সংস্কৃতি বদলায় গেছে, এইটা আমি এখনো দেখতে পাচ্ছি। ব্যারিস্টার ফুয়াদ, স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন, এটা কি দেখেন সিএসপি খুব পরিষ্কার করে এই ব্যাপারে কথা বলেছেন। এটার মোটা দাগে যে কাজ সেটা হচ্ছে ভোটার তালিকাটা হালনাগাদ করা। এবং যদিও নির্বাচন কমিশন একটা ফান্ডামেন্টাল জায়গা আমি এখনো দেখি নাই, তারা ভোটারদেরকে ভোটার করবার জন্য কি প্রস্তাব করেছে আমি এখনো দেখি নাই, আমার চোখে কোনো কিছু পড়ে নাই। জাহিদ ভাইকে পার্সোনালি এই বিষয়ে আমি কথা বলেছি যে ভোটার তালিকা তো হালনাগাদ করতে হবে। 12 কোটি 10 লাখ ভোটার, হিউজ ব্যাপার। সিইসি বলছেন যেহেতু 2001-এর পরে বাংলাদেশে কোনো ক্রেডিবল ইলেকশন হয় নাই গত 23 বছরে,
আপনার তো কাইন্ড অফ এ ডোর টু ডোর গিয়ে এখন ভোটার তালিকা তৈরি করতে হবে। রাইট। লক্ষ লক্ষ 3.5-4 কোটি মানুষ ভোট দেয় নাই, তরুণরা, এদেরকে যোগ করতে হবে। আওয়ামী লীগের কবরস্থান লীগ আছে, গুজব লীগ আছে, শিশু লীগ আছে, বাহিরের লীগ আছে, এত লীগের ভোটার বাতিল করতে হবে। বলা হচ্ছে যে আপনি এনআইডি কার্ড দিয়ে ভোট দিতে পারবেন। এনআইডি কার্ড কি আমাদের সবার কাছে আছে? আমরা যারা আবেদন করেছি 4 বছর 5 বছর 7 বছর হয়ে গেছে, আমরা তো এখনো প্রিন্ট করে চালাইতেছি। তাহলে আপনি যদি বারকোড সিমওয়ালা এনআইডি কার্ড দিতে না পারেন, তাহলে এটা স্ক্যান করবেন কিভাবে আপনি ইলেকশনের দিন? এর ভিতরে 6.5 কোটি মানুষের ভোটারের তালিকা অলরেডি ভারতের মার্কেটে বিক্রি হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা লেনদেন হয়ে গেছে। এই বাস্তবতায় সিএসি বলছেন এই বছরের অক্টোবর থেকে আগামী বছরের মার্চ লেগে যেতে পারে শুধু নির্বাচনের তালিকাটা ফাইনাল করবার জন্য। তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন? তো তারপরে আলোচনায় আসবে হচ্ছে যে আপনি স্থানীয় নির্বাচন করতে পারবেন না জাতীয় নির্বাচন করতে পারবেন। ওইটা হয়ে গেলে আপনি ঐক্যমতের ভিত্তিতে করেন, পলিটিক্যাল পার্টিকে ডাকেন, সবাই যদি আগে দিতে বলে এটা দেন ওইটা দেন। ওকে, অসংখ্য ধন্যবাদ শামসুজ্জামান দুদু। স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে, যে বক্তব্য এবং ব্যারিস্টার ফুয়াদ যে বিষয়টি উত্থাপন করলেন ভোটার তালিকা সার্বিকভাবে কি মনে করেন আপনি? আপনি আরেকটু বিষয় বলতে পারেন, সেটা হচ্ছে মির্জা ফখরুল সাহেব, আপনার পার্টির মহাসচিব, তিনি বলছেন জুলাই আগস্টেই নির্বাচন সম্ভব। জি, এটা আপনি যদি সার্বজনীন করতে চান, এটা টোটাল নেশনকে আপনাকে এক জায়গায় দাঁড় করাতে হবে। যেমন শুধু পুলিশ, সেনাবাহিনী এটা যে নির্বাচন করতে চান, তাহলে পরে আপনার অন্য কিছু প্রয়োজন নাই। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে নিজেদেরকে নিয়ে যেতে পারবো কিনা, তার অনেক কিছু সমাধান সম্ভব, অনেক কিছু। এই যে পেশাজীবী বা রাজনৈতিক দল, শ্রেণী পেশা যে মানুষ, এরা যদি গণতান্ত্রিক ভাবাপন্ন ওই অবস্থার দিকে নিয়ে যেতে পারি, তাহলে একরকম রেজাল্ট দিবে। আর না হলে পরে আপনি ওই 2 কক্ষ বিশিষ্ট করেন, 1 কক্ষ বিশিষ্ট করেন, এতে খুব বেশি কাজ হবে না। যেমন একটু আগে আমি বললাম যে গত 3টা পার্লামেন্ট, বিশেষ করে এখানে যাদের প্রতিনিধিত্ব ছিল প্রায় 80%, তারা ঠিক সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে এটা না, কিন্তু নির্বাচনই নাই তো। শেখ হাসিনা যাকে নমিনেশন দিছে সেই জিতে আসছে, কারণ নির্বাচন ওই ব্যাপারটা ছিল না। তো আমার মূল যে বিষয়টিটা, সেই বিষয়টিটা আপনি যে কোনো রাজনৈতিক দল নতুন প্রেক্ষাপটে, ধরেন অতীতে যাই হোক না কেন, এই 16 বছরটা মাথায় রেখে যদি এটা নতুনভাবে ভাবতে পারে, বিএনপি, জামাত বা অন্যান্য দক্ষিণ মধ্য বা বামপন্থী যারাই, এটাকে আপনার নতুন ভাবনাতে আসতে হবে। সেই ভাবনা যদি আমরা করতে না পারি, যেমন স্বাধীনতা যুদ্ধের পরপর একটা মানুষের সব কিছু পরিবর্তন হয়েছিল, কিন্তু 73 এসে পাকিস্তানি মনোভাবাপন্ন জিনিসটা আবার আঁকড়ে ধরলাম আমরা, ধরে যে ঘটনাটা হলো সেটার তার পরিণতি আমরা 75-এর 15 আগস্টে। এটা তো যারা এই সিস্টেমের মধ্যে গেছে তাদের পরিণতি এই জায়গায় আসছে। আবার শেখ হাসিনা, আমি মাঝের কথা বাদ দিই, শেখ হাসিনা এই পরিণতি যেটা হলো তার এবং তার দলের, তার এমপি মন্ত্রী, এটা অন্য কেউ দায়ী না, শেখ হাসিনা দায়ী, তার দল দায়ী, তার সারাউন্ডিং যারা ছিলেন তারা দায়ী। তারা যদি এখন ওইটার থেকে আমরা বেরোতে চাই, তাহলে ওই সংস্কৃতিটা বাদ দিতে হবে, ওই ভাবনাটা বাদ দিতে হবে। মানুষের হাতে আবার নতুন করে বলি ক্ষমতাটা দিতে হবে, মানুষের হাতে দিতে হবে, ভোটের ব্যবস্থা করতে হবে, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে আসতে হবে। 2 নম্বর হচ্ছে যেটা আপনি বলতেছিলেন যে জাতীয় সংসদের ইলেকশনের আগে, ভাই এখানে তো ছাত্র সংসদ ইলেকশনকে সামনে টেনে আনা হচ্ছে, ইউনিয়ন কাউন্সিলের না, ওই 8-2 দিন পরে মসজিদের বা বিভিন্ন স্কুল কমিটির নির্বাচনও সামনে আনার প্রবণতা দেখা দিতে পারে। অর্থাৎ দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে, আমি কি চাচ্ছি, কি করতে যাচ্ছি, তারপরে আপনার নির্ভর করবে যে জাতীয় সংসদ আগে না ওগুলো আগে, মিশনটা ঠিক করে। হ্যাঁ, এইগুলো এখন আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। এই জাতীয় নির্বাচন আগে আর পরে হচ্ছে সংসদ নির্বাচন, আপনি ব্যক্তিগতভাবে কিভাবে দেখবেন? আমি ব্যক্তিগতভাবে, এটা একেবারেই আমার ব্যক্তিগত অপিনিয়ন, মানে আমরা মানে স্থানীয় সরকার নির্বাচনের যে সংখ্যা,
এই পরিমাণ সংখ্যার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে, আমরা এভাবে যদি বলি, আমাদের প্রধান উপদেষ্টার একদম স্পষ্ট একটা কথা আছে, রাজনৈতিক দলগুলো যদি যথেষ্ট সংস্কারে রাজি না হয় তাহলে এই বছরের মধ্যে নির্বাচন হবে। তো নির্বাচন কমিশনকে প্রস্তুত থাকতে হবে, এই বছরের মধ্যে নির্বাচন হচ্ছে, ফুল স্টপ। এটা উনি বলে দিয়েছেন এবং উনি কোনো রকম কোনো কিছু চাপিয়ে দেবেন না, এই কথা উনি একাধিকবার স্পষ্ট করেছেন, হুইচ ইজ ভেরি রাইট। গায়ের জোরে ভালো কিছুও চাপিয়ে দেওয়া যায় না। তো তাই যদি হয় এই এক বছরের জন্য নির্বাচন কমিশন কি জাতীয় নির্বাচনের প্রস্তুতি যথেষ্ট করতে পারবে? আমি মনে করি। যেমন একটা উদাহরণ দিই, ভোটার তালিকার আরেক ইভেন একটা চ্যালেঞ্জ আছে, এবার প্রবাসী ভোটারদেরকে অনেক বেশি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং তাদের ভোটের ব্যাপারে প্রধান উপদেষ্টা নিজে আমাদেরকে তাগিদ দিয়েছেন। সো আমরা আমাদের ক্ষেত্রে এটার জন্য একটা মেকানিজম বের করা, কিভাবে তারা দ্রুত এটা হতে পারেন, কিভাবে তাদের ভোট প্রদান হতে পারে। সো অনেক কাজ। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, এখন যদি পুরো লোকাল গভর্নমেন্ট ইলেকশন আপনি মাঠে নিয়ে আসেন তাহলে যে পরিমাণ চাপ পুলিশ বাহিনীর ওপরে বা প্রশাসনের ওপরে, বিশেষ করে পুলিশ বাহিনীর ওপরে পড়বে, পুলিশ বাহিনী এখনো তো আসলে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। আমি একজনের কাছে শুনলাম পুলিশ কোথাও অভিযান করতে যাবে, সেখানকার স্থানীয় একজন রাজনৈতিক নেতাকে বলছে আপনার কিছু লোকজন আমার সাথে রাখেন। মানে আমি শুনে খুব অবাক হয়েছি। সো এইরকম পুলিশ বাহিনী এখন এই নির্বাচনগুলো করতে চ্যালেঞ্জ পড়ে বিপদ হবে। তবে আমি একটা জিনিস মনে করি, কিছু পাইলটিং করা দরকার, কারণ আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু এফেক্টিভলি কাজ করছে। যেমন আমাদের আগের নির্বাচন কমিশনগুলো যেটা করতো, জাতীয় নির্বাচনের আগে সিটি কর্পোরেশন নির্বাচন করতো, কিছু দু একটা সিটি কর্পোরেশন করতে পারে এবং পাইলট হিসাবে কিছু উপজেলা পরিষদ করতে পারে কিছু। আর এখানে একটু যোগ করে রাখি, হ্যাঁ, আমাদের লোকাল গভর্নমেন্ট না থাকায় কিন্তু অনেক সেবা বিঘ্নিত হচ্ছে। সরকারকে দ্রুত সেই সেবা যাতে ঠিকঠাক মতো হয়, অল্টারনেটিভ একটা ব্যবস্থা যদি নির্বাচন না হয় সেটা করা দরকার। অসংখ্য ধন্যবাদ। প্রফেসর আতাউর রহমান, আমি ওই প্রথমে একটা কথা বলছিলাম যে আমরা যখন এই যে সংস্কার প্রসেস চলছে এবং নির্বাচন এবং সব কিছুই যেভাবে আমরা নিয়ে আসছি, these are all possible, but then you have to have lot of time and thinking and people's opinion. এবং প্রফেসর ইউনূস যে কনসেনসাস মডেল করছে তাতে আরও সময় লাগবে। সুতরাং এইভাবে কিন্তু করা যাবে না, কারণ আমি নির্বাচনেরটাই বলি শুধু, ওটা তো একটা আছেই যে স্ট্রাকচারাল চেঞ্জ করে, কনস্টিটিউশন চেঞ্জ করে সব এভাবে। যেমন উনি বললেন যে প্রেসিডেন্ট করা যাবে, অফকোর্স নাথিং ইজ ইম্পসিবল, বাট একটা ইলেকট্রাল কলেজ করা তো এত সোজা না। যেমন আমেরিকায় একটা সিম্পল প্রিন্সিপল, এভরি স্টেট উইল হ্যাভ 2 রিপ্রেজেন্টেটিভ ইন দ্য সিনেট, মানে আপার হাউসে, এবং দে হ্যাভ ক্লিয়ার রোল, বাট লোয়ার হাউস ইজ ভেরি পাওয়ারফুল, বাট দেন সিনেট ইজ অলসো পাওয়ারফুল ইন সাম রেসপেক্ট। এগুলো ডিফাইন করে তারপরে টু শেয়ার উইথ দ্য পলিটিক্যাল পার্টিজ, আলটিমেটলি এগুলো খাবে কে? দ্য পলিটিক্যাল পার্টিজ। এখন আপনি যে রুল করতেছেন নির্বাচনের, ওই যে আমি বহুদিন আগে ওই 111-এর সময় এগুলো বলে যা শিখছিলাম এগুলো বলতে চাচ্ছি, রিফর্মস করতে চাই, এই শেষে আমার বিবিসি একদিন প্রশ্ন করছে যে আপনি যে সমস্ত কথা বলতেছেন তো হবে কি যে ওই ঠক বাঁচতে গ্রাম উজাড়। এখন এই নির্বাচনী আইন যদি মেনে যদি ওনাদেরকে নির্বাচন করতে হয় পলিটিশিয়ানদের, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। এবং দেখবেন যে তখন লোকই পাইতেছেন না টু বি ইলেক্টেড, কারণ এই যে ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত বিধিমালা করতেছেন, ডিফল্টার, ক্রিমিনাল অফেন্স অ্যান্ড অল দিস থিংস, তাতে কিন্তু আর লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ওই শামসুজ্জামান যতই বলুক যে তাড়াতাড়ি নির্বাচন হবে, আমি কিন্তু তাড়াতাড়ি কোনো নির্বাচন দেখতেছি না। ডিসেম্বরে আমি কোনো নির্বাচন আশা করছিলাম, কিন্তু এখন যেভাবে প্লেটটা বড় করা হচ্ছে এর মধ্যে থেকে নির্বাচন বেছে তাড়াতাড়ি করে দেবে, দিস ইজ ইম্পসিবল। আর ফাইনালি আমি যেটা বলছি, যেটা আমি আগেও গতবারও খুব জোর দিয়েছিলাম যে অনেক হেনস্থার শিকার হয়েছি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে গণতান্ত্রিক এবং শৃঙ্খলাবোধ এবং কনসলিডেশন প্রসেস ঠিক করতে হবে। তা নাহলে কিন্তু আমরা যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট উইথ প্রেসিডেন্সিয়াল স্ট্রেংথ করতে চাচ্ছি সেটা সম্ভবপর হবে না। ইভেন ইন আমেরিকা দেখেন গ্রাস রুট লেভেল থেকে কিভাবে দলগুলো সংগঠিত হয়েছে, তারপরেও ট্রাম্প কুড ওভাররাইড এবং নিজেই আগে দাঁড়াইছে, অ্যান্ড দেন ইউ এন্ডোর্স ইট। একদম শেষ প্রশ্ন আপনাকেই স্যার করি, সেটি হচ্ছে সেই ক্ষেত্রে কি ঐক্যমতের যে নির্বাচনের প্রত্যাশা জাতি করে সেটা কি সুদূর পরাহত? আমি মনে করি এটা সুদূর পরাহত। বরং এখন
সময় আসছে, কারণ এরপরে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যেভাবে ডিটোরিয়েট করবে, ইকোনমিক সিচুয়েশন যেগুলো মেইনলি অ্যাড্রেস করা উচিত ছিল সেগুলো তো পিছিয়ে পড়ে গেছে। ল অ্যান্ড অর্ডার পুলিশ ঠিক করতে, একটা নির্বাচন করতে যে ক্ষমতা সক্ষমতা এই গভর্নমেন্টের নাই। 2 নাম্বার হচ্ছে শুধু আর্মি দিয়ে করা যাবে না, সেনাবাহিনী ওই আইন কানুনে এখনও পুরা নির্বাচনে আইন শিখতে পারে নাই এখনও। সুতরাং আমি মনে করি যে উই হ্যাভ টু লিমিট দ্য স্কোপ, ক্লিয়ারলি স্পেল আউট হোয়েন দ্য নির্বাচন পসিবল, কখন নির্বাচন, এবং সব রাজনৈতিক দলগুলো, তা নাহলে আপনারা কীভাবে করবেন বলে দেন। অসংখ্য ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদু। এই যে অনিশ্চয়তার কথা বলছেন, আর আপনি বলছেন জুলাই আগস্টেই আপনার দলের মহাসচিবও বলছেন সম্ভব, কিভাবে আপনি যদি হ্যাঁ মানুষ ছিল সব কিছু সম্ভব। মানুষ যখন রাস্তায় নামছে তার 1 মাস কেন, তার মানে যখন চলেই গেছে, মানে শেখ হাসিনা পালাইছে, তার 3 দিন পরেও আমাকে প্রশ্ন করছে অনেকে, সত্যি কি দুদুভাই গেছে নাকি? মানুষ যদি চায়, আর মানুষ মানে এই প্রতিনিধিত্ব করছে রাজনৈতিক দলগুলো, সে যদি চায় যে এই সরকারের মধ্য দিয়ে তারা একটা ভালো কিছু করবে, সেই ক্ষেত্রে তাহলে সম্ভব। ব্যারিস্টার ফুয়াদ 30 সেকেন্ডে যদি আপনি একটু বলেন। না, আমি আশাবাদী। আমি বারবারই দেখতে পাচ্ছি, আজকেও যেহেতু আপনার ফরেস্ট সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আদার উপদেষ্টাদের সাথে রাজনৈতিক দলের মিটিং ছিল, আমি লার্জলি মোটা দাগে আসলে খুব বেশি দ্বিমত দেখতে পাচ্ছি না। সমস্যা যেটা হয়েছে যে 16 বছরের ফ্যাসিবাদ যে ট্রমা তৈরি করেছে, এই ন্যাশনাল ট্রমার একটা জায়গা হচ্ছে সিঙ্গুলার ওপিনিয়ন। হাসিনা বলেছে, আওয়ামী লীগ বলেছে, গণভবন, বঙ্গভবন একই জিনিস বলেছে। তো মতামতের যে বৈচিত্র্য আছে এইটা আমরা ভুলে গেছি, যে 10টা দল 10টা মত দিলেই এখানে সংকট তৈরি হচ্ছে ব্যাপারটা তা না, এখানে জুজুর ভয় তৈরি হচ্ছে ব্যাপারটা তা না, বিএনপি জামাতের ভিতরে ফাটল ধরে গেছে ব্যাপারটা তা না। সমস্যা হচ্ছে আমাদের অভ্যস্ততার প্রশ্ন, এটাই ডেমোক্রেসির বিউটি, এবং এটা চালিয়ে যেতে হবে। ব্যারিস্টার ফুয়াদ অসংখ্য ধন্যবাদ। জনাব শামসুজ্জামান দুদু, প্রফেসর আতর রহমান এবং ডাক্তার জাহিদুর রহমান, আপনাদের সকলকে আমাদের এখানে এসে মূল্যবান মতামত দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে যে কথা দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে সংস্কার প্রস্তাব পেশ হয়েছে, এ নিয়ে চুলচেরা আলোচনা হবে এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো কিন্তু এই আলোচনায় সামিল হবে। আমার মনে হয় সেই আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত সৃষ্টি হবে এবং ঐক্যমতের নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে, নিশ্চিত হবে জবাবদিহিতা, স্বচ্ছতা, দূর হবে দুর্বৃত্তায়ন। সেই প্রত্যাশায় শেষ করছি এসএটিভি সংলাপ। দর্শক, জানিয়ে রাখি এসএটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।